ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ শুনবেন আরব্য রজনীর 848তম রজনীর গল্প অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন আলী বাবার গুপ্তধন। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী ও মুনমুন, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প আরব্য রজনীর 848তম রজনীর গল্প অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন আলী বাবার গুপ্তধন। আজ তোমাদের যে কাহিনী বলবো তা অনেক অনেক কাল আগের কাহিনী। তাবরিজ ইরানের একটা ছোট্ট শহর। সেই শহরে থাকে দুই ভাইয়ের গল্প এটা। একজনের নাম কাসেম আর অপরজন আলী বাবা। হ্যাঁ, সেই আলী বাবার সঙ্গে 40 জন চোরের মোলাকাতের এই গল্প। যদিও 40 চোর বলছি, আসলে 40 জন ডাকাতের গল্প। এই কাসেম আর আলী বাবা গরিব গৃহস্থ ঘরের ছেলে। মৃত্যুর পর তাদের আব্বাজান যে সামান্য সম্পদ এবং সম্পত্তি রেখে গিয়েছিল, কাসেম এবং আলী বাবা সেটা নিজেদের ভেতর ভাগাভাগি করে নিল। যদিও বাপ মারা যাওয়ার সময় মাত্র দুখানি মেটে ঘর আর গোটা তিনেক গাধা ছাড়া কিছুই রেখে যেতে পারেননি। বড় ছেলে কাসেম, সে ছিল ভারী চতুর। এক ধনী সওদাগরের নজরে পড়ে তার বরাত গেল ফিরে। মৌকা বুঝেই কাসেম সেই ধনবান সওদাগরের মেয়েকে বিয়ে করে নেয়। তার শ্বশুর সঙ্গে শর্ত দেয়, তার একমাত্র মেয়ে হালেদার সঙ্গে কাসেমের বিয়ে হলে তাকে ঘর জামাই থাকতে হবে। আর সেই ফন্দি মতোই সওদাগর হালেদার সঙ্গে কাসেমের বিয়ে দিয়ে কাসেমকে নিজের ঘরেই রেখে দিল। তার শ্বশুর তাকে একটা বিশাল দোকানের মালিক করে দেন, নিজের মেয়ের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে। আর সেই দোকানে এই দুনিয়ার নানান বিরল এবং ব্যয়বহুল জিনিসপত্র বিক্রি করা হতো। অবশ্য গুজব শোনা যেত, কাসেমের শ্বশুরের সাথে নাকি ডাকাত দলের যোগাযোগ ছিল। তারাই এইসব মূল্যবান জিনিস এনে দিত বিক্রি করবার জন্য। যদিও কোনো প্রমাণ তার পাওয়া যায়নি। হ্যাঁ, যাই হোক, সেসব জেনে আমাদের লাভও নেই। আমরা আসল গল্পে ফিরি। আর ওদিকে ছোট ভাই আলী বাবা, সে ছিল সোজা সহজ সরল একজন মানুষ। সে যাকে বিয়ে করল সেও ছিল হতদরিদ্র অভাবী ঘরেরই মেয়ে। ওরা বাস করত এক ভাঙাচোরা ঝুপড়ির মতো ঘরে। ওদের একটি ছেলেও হলো। এবার কিন্তু সত্যি সত্যি ভাবনাতেই পড়ল আলী বাবা, তিনটে প্রাণী, সংসার চলে কি করে? আব্বাজানের মৃত্যুর পর ভাগে যা কিছু পেয়েছিল তখন তো সে বিয়ে করেনি, তাই সামান্য বিলাসবসন ফুর্তি করে সেসব তো কবেই উড়িয়ে দিয়েছিল সে। আর বিয়ের পর কোনো রকমের দিন কাটত তাদের। কিন্তু এবার সন্তান হওয়ায় সত্যি সত্যি ভাবনাতেই পড়ল আলী বাবা। অবশেষে অনেক কিছু ভাবনা চিন্তার পর বড় ভাই কাসেমের কাছে গিয়েছিল যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, বড় ভাই কাসেম তাকে মোটেই আমল দিল না। তারপর আবারও অনেক ভেবেচিন্তে আলী বাবা ধরল কাঠুরের কাজ। রোজ সকালে কুরুল, দড়ি আর 3টে গাধা নিয়ে চলে যায় সেই দূর পাহাড়ে জঙ্গলের ভেতর।
কিসের শব্দ? কাঠ কাটার। হ্যাঁ হ্যাঁ, আর ওই তো মনে হয় শুনতে পাওয়া যাচ্ছে বাঘের গর্জন। এই শব্দ কিন্তু অনেক অনেক বছর আগেকার। কাঠ কাটছে কে? কাঠ কাটছে আলী বাবা। সারা দিন কাঠ কেটে গাধার পিঠে বোঝাই করে, তারপর সেই সকল শুকনো কাঠ বাজারে এনে বিক্রি করে যা কিছু পায় তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে প্রাণ বাঁচায়, দিন কাটায়। হ্যাঁ দেখো, আরে বাজারে যখন কাঠি মেলে তখন আলীর বিবির সঙ্গে অত ঘনিষ্ঠতা করছো কেন? সে তো আমার যা, তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে দোষ কি? না, সেসব হবে না। ওকে দেখলেই আমার সর্বাঙ্গ জ্বলে যায়। শুধু ওটাই কেন, আলী বাবাটাকেও আমি পছন্দ করি না। সে কাঠুরে, তার সঙ্গে আমার সম্বন্ধ কি? সে তো তোমার ভাই। মনে রাখবে, আমি ওমরাও সে কাঠুরে। কাঠুরের সঙ্গে ওমরাওয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক রাখতে গেলে কোরআন ঘাটতে দোষ হয়। ভাগ্যিস শ্বশুরের বিষয় পেয়েছিলে, তাই তো ভাইয়ের সম্পর্কটা উড়িয়ে দিলে। নইলে তোমারও যে কাঠ বইতে বইতে মাথায় টাক পড়ে যেত। হ্যাঁ, সেটা তোমার অদৃষ্টে নয়, আমার অদৃষ্টে। আমাকে শাদী করেছিলে, তোমার বাপেরও কোনো ছেলে নেই। নইলে আর কারোর হাতে পড়লে তোমাদের 14 পুরুষকে মেরে খুন করে সব খেয়ে ফেলতো। মনে রাখবে, আমার নসিবে ওমরাও গিরি আছে। আমি মরার সময় হলেও ওমরাও হতাম। কিন্তু বিবিজন, তোমাকে আজন্ম কাঠপুরানি হয়েই থাকতে হতো। যাক শোনো, আলীর বিবির সঙ্গে বেশি মাখামাখি করো না, এই বলে দিলাম। তুমি দেখছি নেহাত। থাক, আর বললাম না। আমায় কি তেমনি মেয়ে পেয়েছো যে কারোর সঙ্গে বিনা কাজে মাখামাখি করি? হ্যাঁ, তা জানি, তা জানি। তুমি আমার তেমন মেয়ে নও। তবে সে মেয়েটা আমাদের বাড়িতে আসে কেন বলতে পারো? আমি আলী স্ত্রীর কাছে কাঠ খরিদ করি, বাজারের চেয়ে ঢের সস্তা পাই। বটে বটে। আর খাঁটি গুড়ির কাঠ, কোনো ডালপালা নেই। আচ্ছা, বটে বটে। আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে দুবার গায়ে হাত বুলিয়ে আরও 10-12 সের। তারপর হিসাবের সময় গোল মেলে কয়েক সিকি বাদ। বুঝলে মিয়া সাহেব? আরে বলো কি, বলো কি, আমি যে হাসি আর রাখতে পারি না। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? মন্দ? আরে নানা, কোন বেকুবে বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ, এরম কাজই করো। আমি কি ভোলবার মেয়ে? হ্যাঁ, তাই তো। তুমি কি আমার ভোলাবার মেয়ে? তবু কি জানো, সাবধান করে রাখছি, খাকতির পেট গোগ্রাসে গিলবে। বুঝেছ বিবি? 5 জনের খোরাক একাই খেয়ে ফেলবে। তাই বলে দিলাম, সাবধান, খুবই সাবধান। ভয় নেই, ভয় নেই। তুমি খানার বন্দোবস্ত করো। রাত্রে কজন আসবে? না, বেশি জন নয়। তবে এই বেলা আয়োজন করো। ঠিক আছে, আমি চললাম। আচ্ছা বাবা, এমন অসময়ে তুমি আজ কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছ? কি করি বাবা, তোমার গর্ভধারিণী সে যেরকম ব্যবসার সূত্রপাত করেছেন, তাতে তো ঘরে আর বসে থাকা যায় না। হ্যাঁ, আমাকে বুঝি এবার বনেই বসবাস করতে হয় রে বাবা। কেন? ওই যে আসছেন, ওর মুখে শুনলেই ব্যাপারটা বুঝতে পারবে এখন। কি গো বিবি, আজ কিরকম ব্যাপার হলো? নাও নাও, তামাশা করো না। এই দাম নাও, নিয়ে বাজার করে আনো। হ্যাঁ, সে আর বলতে, ব্যবসা করতে গেলে 2-1 মণ তো এদিক ওদিক হয়, তাই বলবে তো। ও কি, তুমি আবার এখনই কুড়ুল কাঁধে? হ্যাঁ, আর বলো না। ওটা কাঁধের সঙ্গে জন্ম থেকেই লেগে আছে কি না? না, ওটার দিকে নজর দিও না। ইস, আজ যে অনেক টাকা রোজগার করেছো দেখছি। এই 7.5 মণ 8 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা। ঠকাইনি ঠকাইনি, আমার যা, সে যদি কিছু বেশিই নেয় তাকে কি আর ঠকিয়ে নেওয়া বলে? তবে বলে নেয় না কেন? বড় মানুষের মেয়ে, চাইতে যদি তার চক্ষু লজ্জাই হয়, তাহলে একটু আধটু গোলমাল করে নিতেও কি দোষ? দাম তো দেয়। সেদিন আলী বাবা কাঠ কাটতে কাটতে চলে গেছে একেবারে পাহাড় জঙ্গলের ঠিক মধ্যেখানে। বেলা তখন এই দুপুর। জঙ্গলের মরা ডাল কেটে শুকনো কাঠকুটো কুড়িয়ে এনে সে গাধার পিঠে বাঁধছে। পাহাড়ের ওপারেই আকাশ ছোঁয়া মরুভূমি। সেদিকে নজর পড়তেই সে হঠাৎই থমকে দাঁড়ালো। বহু দূরে সেখানে মাটির সাথে মিশে গেছে নীল আকাশ, আর সেখানেই বেশ খানিকটা জায়গা জুড়ে হয়ে গেছে যেন ধুলোই ধুলোময়, আর ধুলোর একটা মেঘ যেন ছুটে আসছে তারই দিকে। মরুঝড় ভেবে
আলিবাবা আর তাকালোই না সেদিক পানে, তাড়াতাড়ি কাঠগুলোকে বেঁধে উঠে দাঁড়ালো। কিন্তু এ কি, ঝড়টা তো কাছেই এসে পড়ল। চোখের ওপর হাত রেখে সূর্যকে আড়াল করে সে আরেকটু এগিয়ে গেল। ভালো করে দেখতেই বুঝতে পারল ওই মেঘের কারণ একদল অশ্বারোহী মানুষ আর প্রচণ্ড গতিতে তার দিকেই ছুটে আসছে। কি সর্বনাশ! ব্যাপারটা দেখে আলিবাবার মোটেই ভালো লাগলো না। অশ্বারোহীর দল আরেকটু কাছে আসতেই দেখতে পেল তাদের প্রত্যেকের হাতেই তলোয়ার আর বর্ষা। এবার ওর কেমন যেন মনে হলো এরা আসলে দস্যু, ছুটে আসছে তারই দিকে। আর ওকে দেখতে পেলেই তো নিশ্চিত মেরে ফেলবে, সঙ্গে 3টে গাধাও হয়তো বা কেড়ে নেবে। কি যে ব্যাপার, আলিবাবা কিছুই বুঝতে পারল না। সে খুবই ভয় পেল। তার সাথে তো ঘোড়া নয়, 3টে গাধা। আর যে গতিতে ওই দস্যুরা এগিয়ে আসছে তাতে দৌড়ে পালানোর তো কোনো উপায়ও আর নেই। এবার সাথে সাথেই আলিবাবা দ্রুত 3টে গাধাকেই তাড়া দিয়ে জঙ্গলের ঘন ঝোপের আড়ালে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে রাখল। তারপরই নিজে উঠে পড়ল একটা বিশাল গাছের ওপর, যার ডালপালার আড়ালে লুকিয়ে আত্মগোপন করা যায়। ওই আড়াল থেকেই আশেপাশের সব কিছু দেখতে পাচ্ছে সে। ভয়ে তখন তার বুক কাঁপছে, পা কাঁপছে। অবশ্য ঘন ডালপালার কারণে ওকে নিচের থেকে কেউ দেখতে পাবে না বুঝতে পেরে আলিবাবা ওখানেই চুপ করে বসে রইল। এবার পাহাড় ভেঙে ডাকাতরা এসে ঘোড়া থামালো ঠিক সেই গাছেরই নিচে। 1, 2, 3, 4 করে 40 জন। ডাকাতরা তাদের ঘোড়া থেকে নামল, কাছাকাছির গাছগুলোতে বেঁধে রাখল ঘোড়াগুলোকে। যে গাছটাতে আলিবাবা উঠেছিল তার পাশেই ছিল একটা প্রায় ছোটখাটো পাহাড়ের মতো একটা পাথর। অশ্বারোহী মানুষের দলটা এসে এবার ওই পাথরের সামনে দাঁড়ালো। বাপরে বাপ, কিসব দেখতে লোকগুলোকে! আলিবাবার মনে হলো ওরা চোর, ডাকাত, দস্যু, বাটপার, হানাদার যা কিছু হতে পারে, তবে এরা যে দস্যু তাতে আলিবাবার আর কোনো সন্দেহই রইল না। ওদের কথাবার্তা শুনেই বোঝা গেল মরুভূমির ভেতরে একটু আগেই ওরা একটা বড়সড় বণিকদের দলকে লুট করেছে। আগে সর্দার, কিরকম মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে না? আরে ধুর, এখানে কি কখনো মানুষ আসতে পারে? আমরা এই জায়গাটা যত ভয়ানক হয় করে রেখেছি। মেছে কি চারদিকে মানুষের হাড়, মাথা এসব ছড়িয়ে রেখেছি? দেখলে কার পা বাড়াতে সাহস হবে? হ্যাঁ, তবে সর্দার, কিরম যেন মানুষের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, মানুষের গন্ধ পাওয়া আশ্চর্য কি? মানুষের রক্ত নিয়েই তো কারবার। হ্যাঁ, ফটফট করে মাথা ফাটছে, হুড় হুড় করে রক্তের নদী বয়ে যাচ্ছে, মাথার ঘি স্তূপাকৃত হচ্ছে পাহাড়ে পাহাড়ে। সেসব গন্ধ কি একদিনে যায় রে? ডালের ওপর বসে থাকতে থাকতেই আলিবাবা ওদের কথাবার্তা শুনল। হ্যাঁ, দস্যু তাতে সন্দেহ নেই, আর আছেও 40 জন। তার মানে এরাই সেই কুখ্যাত 40 ডাকাতের দল। তারপরই ডাকাতরা ঘোড়ার পিঠে বেঁধে রাখা বড় বড় থলেগুলো নামাতে শুরু করল। থলের ভিতরের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছিল তার ভিতরে সোনা এবং রূপার মুদ্রা ছাড়াও আছে নানান দামি জিনিসপত্র। এবার একটা লম্বা স্বাস্থ্যবান মানুষকে দেখা গেল সামনের পাথরটার দিকে এগিয়ে যেতে। মনে হচ্ছে এই লোকটাই বোধহয় দস্যু দলের সর্দার। ওদের কথাবার্তা থেকেই তার নাম জানতে পেরেছে, জবর বাহাদুর। তার মুখ ভর্তি লম্বা দাড়িগোঁফ, চোখ দুটো যেন আগুনের গোলা। তার মাথার লম্বা লম্বা চুলগুলো যেন একটা হুলুস্থুলু কাণ্ড করে ফেলতে পারে। আস্তে! ডাকাত দলের সর্দার এবার দুহাত দিয়ে শূন্যে কয়েকটা ঘুষি মারল, দুপা দিয়ে কয়েকটা লাথিও মারল। তারপরই আকাশের গালে চড় মারার ভঙ্গি করল। তারপরই বলে উঠল, খুলজা, সিসেম, দরওয়াজা! শব্দ তিনটে বলা মাত্রই সঙ্গে সঙ্গে যা ঘটল
তা দেখে চমকে গিয়ে আরেকটু হলেই আলীবাবা গাছের ওপর থেকে পড়েই যেত। সেই বিশাল পাথরের গায়ের একটা বেশ বড়সড় অংশ ঘর ঘর শব্দ করে পাশের দিকে সরে গেল। দেখা গেল একটা অন্ধকার গুহা, সুড়ঙ্গের মতোই যেন একটা পথ। এবার ডাকাতরা প্রত্যেকেই এক এক করে লুট করে আনা মালগুলো নিয়ে সেই পথ ধরে ভেতরে চলে গেল। ডাকাত সর্দার ঢুকল সবার শেষে। সর্দারের প্রবেশের সঙ্গে সঙ্গেই গুহার দরজা অমনি আপনা আপনি পাথরে আবারও ঘর ঘর শব্দ তুলে বন্ধ হয়ে গেল। ওই দেখে আলীবাবা ভাবল, এ কি কাণ্ড! একটা পেঁচা সঙ্গে সঙ্গে ডেকে উঠল, কয়েকটা বাদর গাছের নানা ডালে ডালে লাফ দিল, বনের ভেতর দূরে কোথাও ডেকে উঠল বাঘ। আলীবাবা আঁতকে উঠল, ভাবল জঙ্গলের ভেতর এখন রাত হয়ে গেছে, বাড়ি তো ফিরতে হবে, আর ফেরার পথে এইবার বুঝি বাঘের পেটেই যেতে হবে। কিন্তু তবুও অনেকটা সময়ই আলীবাবাকে গাছের উপরই বাধ্য হয়েই বসে থাকতে হলো, কারণ ডাকাতরা এখান থেকে চলে না গেলে সে তো ফিরে যাবার ঝুঁকি নিতে পারছে না। তাছাড়াও দেখা গেল যে ও গাছ থেকে নামামাত্রই দস্যুদল হয়তো সঙ্গে সঙ্গেই বের হয়ে আসবে। তখন কি হবে? নির্ঘাত ওর মুন্ডু কাটবে। না না, তার চেয়ে গাছের ওপর অপেক্ষা করাই ভালো। এইভাবে আরও বেশ কিছুটা সময় কাটে, কারো কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। বসে থাকতে থাকতেই তার এক সময় মনে হলো, আপাতত নিচে নেমে ওখান থেকে দস্যুদের একটা ঘোড়া নিয়ে শহরের দিকে যদি পালাই তবে কেমন হয়, পরে এসে গাধাগুলোকে নিয়ে গেলেই হবে। আর যেই এই ভাবনা, অমনি তখনই সেই পাথরের দরজা আবারও পাথরে ঘর ঘর শব্দ তুলে খুলে গেল। এবার সবার আগে বের হয়ে এলো ডাকাত সর্দার। তারপর এক এক করে সব কয়জন ডাকাত বেরিয়ে এলো। শুধু তাই নয়, গুনে গুনেও দেখা হলো প্রত্যেকে বের হয়েছে কিনা। ডাকাত সর্দার আবারও শূন্যে ঘুষি মারল, সামনে লাথি চালালো, বাতাসে চর মারার ভঙ্গি করে বলল, সিসেম দরওয়াজা বন্ধ। অমনি গুহার দরজা নিজে নিজেই আবারও বন্ধ হয়ে গেল। আলীবাবা দেখল যেসব থলে নিয়ে ওরা ভেতরে ঢুকেছিল ওরা আর সেগুলো নিয়ে ফিরল না, তার মানে সবকিছুই ওরা ভেতরে রেখে দিয়েই এলো। এই দেখেই আলীবাবার বুকের ভেতরটা যেন একটা বিজলি খেলে গেল। এরপরই এক এক করে 40 জন দস্যু প্রত্যেকেই ঘোড়ায় চড়ল, ঘোড়ার লাগাম ধরল, তারপরই ঘোড়ায় চাবুক মারল। ঘোড়াগুলো ছুটে চলল যেদিক থেকে এসেছিল আবারও সেই দিকে। ওদের চলে যেতে দেখেই আলীবাবা এবার মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করল, যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মনটা এতক্ষণে আনন্দে নেচে উঠল। দস্যুরা প্রত্যেকেই চলে গেছে। আলীবাবা আরও বেশ কিছুক্ষণ গাছের উপরই বসে রইল। ঘোড়ার পায়ের শব্দ একেবারে যখন মিলিয়ে গেল তখন সে গাছ থেকে নামার জন্য তৈরি হল। মনে মনে বলল, আরে বাহ, ওই গুহার ভেতর ওই দস্যুদের তাহলে সব ধনরত্নই রয়েছে। এবার তাহলে ওই শব্দ তিনটে উচ্চারণ করে দেখলে কেমন হয়, দেখাই যাক না কি হয়। আমার আওয়াজে ওই পাথরের দরজা খোলে কিনা পরীক্ষা করে দেখতে দোষ কি? হ্যাঁ, বন্ধ করার মন্ত্রটাও তো আমি শুনেছি, না হয় শেষে বন্ধ করে দেব। যেমন ভাবা তেমনি কাজ। উচ্চকণ্ঠেই আলীবাবা বলে উঠল, খোল যা সিসেম দরওয়াজা। শব্দ তিনটে উচ্চারণ করা মাত্রই অমনি সঙ্গে সঙ্গে সেই পাথরের দরজা আবারও পাথরে ঘর ঘর শব্দ করতে করতে খুলে গেল। ভেতরে কি আছে দেখতে তো খুব ইচ্ছে হচ্ছে, খুলেই যখন গেল তখন ভেতরে ঢুকেই দেখা যাক না, নিজের মনে মনেই বলল আলীবাবা। অতএব আর সময় নষ্ট না করে তার গাধা তিনটেকে নিয়ে ভিতরে ঢুকে পড়ল সে। গুহার দরজাটাও সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল। আরে বাহ, এ তো একেবারে জাদু, মন্ত্র
অবিশ্বাস্য! আলীবাবার তখন কত আনন্দ! সুড়ঙ্গ পথ পার হওয়ার পর বাপরে বাপ, কি বিশাল একটা গুহা! না, তবে পুরোটা প্রকৃতি বানায়নি বোঝাই যাচ্ছে। হয়তো ওই ডাকাতরাই কেটে কুটে নিজেরাই নিজেদের ব্যবহারের উপযোগী করেছে। উপরের ছাদের কাছেও এমন ব্যবস্থা করে রেখেছে যে চাঁদের বেশ কিছুটা আলো ঢুকছে ভেতরে। আর সেই অল্প আলোতেই যা দেখতে পেল আলীবাবা, তাতে ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। চারিদিকে থরে থরে স্তূপের মতো করে রাখা আছে সিন্দুক। সে যেন মণি, মানিক, রত্ন, হীরা জহরতের মুলুকে এসে পড়েছে। চারদিকেই ভর্তি সোনার সুতোর কাজ করা রেশমের বস্ত্র আর উৎকৃষ্ট মানের গালিচা। এছাড়া আরো কত সোনার উপর প্রদীপ, বাসনপত্র, কলস, তার ইয়ত্তা নেই। এরপর আলীবাবা যা দেখতে পেল তা দেখে তার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। একের পর এক চামড়ার থলি ভর্তি মোহর বা স্বর্ণমুদ্রা, আর পরিমাণে এতটাই যে উপচে পড়ে আছে মেঝেতে। তার বুঝতে কোনো অসুবিধাই হলো না যে এই সম্পদ একদিনে সঞ্চিত হয়নি। হয়তো কয়েক প্রজন্ম ধরে এই দস্যুরা তাদের লুণ্ঠিত ধনসম্পদ এইখানে লুকিয়ে রেখেছে। হো, তাহলে এটাই হচ্ছে তাদের লুঠের মাল রাখবার মালখানা। হ্যাঁ, বেড়ে জায়গাটা পেয়েছে তো কাকপক্ষীরও এর হদিশ টের পাবার কোনো উপায় নেই। এসব আমি ভোগ করব? এত এত ধন দৌলত, মণি মাণিক্য, আশরফি, হিরে জহরত, এসব ভোগ করব আমি? হে খোদা, টাকার গাছ দেওয়ায় যদি তুমি মর্জি করেছ, তাহলে খানিক্ষণ আমাকে ধরে রাখো। খোদা, আমার হাত পা অসাড় হয়ে আসছে। দোহাই খোদা, টাকার গাছে তুলে মই কেড়ে নিও না। ফসকালে আমি মরে যাব। দুদিন অন্তত পোলাও কালিয়া খেতে দাও। বাঁচলাম, তবু যা হোক একটু ধাতস্থ হলাম। কাঠ কাটতে কাটতে, বইতে বইতে আমার জান হয়রান হয়ে গেছে। ঈশ্বর আছেন, হ্যাঁ ঈশ্বর আছেন। কাসেম আর আমি এক মায়ের পেটেই তো জন্মেছিলাম। কাসেম হলো ওমরাও, আর আমি হলাম কাঠুরে। এক পয়সা রোজগার করতে হলো না কাসেমকে, একদিন মাথার ঘাম পায়ে ফেলতে হলো না, রাতারাতি বড়লোক হয়ে গেল। হে ঈশ্বর, তোমার মর্জিতে আমার কাঠের ছালা কি সোনার ছালা হবে না? আলীবাবা চুপ করে বসে রইল অনেকক্ষণ, নজর সেই পাথরখানার ওপর। এইবার হঠাৎই মোহ ভাঙল আলীবাবার। তাড়াতাড়ি উঠে রাশি রাশি মণি, মানিক, হিরে জহরত, স্বর্ণমুদ্রা 3টে বস্তার পেটের ভেতর ভরল। তারপরই সেই বস্তাগুলোকে গাধার পিঠে চড়াল। এদিকে গুহার ভেতর ঢোকা মাত্রই সেই পাথুরে দরজা তা তো বন্ধ হয়ে গিয়েছিল। অবশ্য তাতেও আলীবাবা ভয় পায়নি, কারণ দরজা খোলার মন্ত্রটা সে তো মুখস্থই করে ফেলেছে। আশেপাশের অন্যান্য মূল্যবান জিনিসপত্রর দিকে সে আর ঘুরেও তাকালো না। তার বদলে সেই 3টে বস্তা, তার গাধারা যে 3টে বস্তা বয়ে নিয়ে যেতে পারবে তাই চাপিয়েছে তাদের পিঠে। তারপর ওগুলোকে ঢাকল সারা দিনের সংগ্রহ করা কাঠের টুকরোগুলো দিয়ে। হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছিল না যে কি জিনিস চাপিয়েছে আলীবাবা গাধাগুলোর পিঠে। খোলজা, সিসেম, দরওয়াজা! এবার আলীবাবা ভেতর থেকে গুহার দরজার সামনে আসতেই পাথুরে দরজা পাথরে ঘর ঘর শব্দ তুলে আবারও খুলে গেল। গাধা 3টেকে সঙ্গে করে আলীবাবা বাইরে বেরিয়ে পড়ল, বলল, বান্ধ যা, সিসেম, দরওয়াজা! দরজা আবারও পাথরে ঘর ঘর শব্দ তুলে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আলীবাবার মনে তখন সে কি আনন্দ! আকাশে সূর্যের চেহারা আর নেই, রাত এসে তাকে মাত করেছে। চাঁদ উঠেছে আকাশে, হাজার হাজার তারা তার চারধারে জুটেছে আর ফুটেছে। পাছে কেউ কিছু দেখতে না পায়, বুঝতে না পারে, তাই যতটা সম্ভব উত্তেজনা দমন করে আলীবাবা বাজারের দিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরে এলো নিজের ঝুপড়িতে। রাত তখন গভীর। গাধা 3টেকে আস্তা বলে না নিয়ে বাড়ির দরজার কাছেই বাঁধল। কাঠকুটোর বোঝা নামিয়ে রাখল বাড়ির বাইরের দেওয়ালের গায়ে। তারপরই বস্তা 3টে নিয়ে ঢুকল ঘরের ভেতর। খিল দিয়ে দরজা লাগালো ভালো করে।
ফাতিমা, ফাতিমা। তা হাগা, আজ কোথায় কাঠ কাটতে গেছিলে? বনের কাঠ উজোর করে আনলে নাকি? আলীবাবার বিবি বস্তা তিনটে দেখে তার গায়ে হাত বুলিয়ে জানতে চাইল। তা লুকিয়ে ও ও কি আনছো গা? আরে আস্তে আস্তে। কেন আসতে কেন? তা চেঁচিয়েই বলবো। এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলুম, এইবার গলা ছেড়ে তোমার সঙ্গে ঝগড়া করব। হাগা, ও ও কি গাছের কাঠ গা? বললাম না আস্তে আস্তে। কেন আসতে কেন? ডাক ফোকরে বলবো। আমরা বন থেকে কাঠ এনে খাই, কোনো বেটাবিটির জিনিসের দিকে তো নজর করি না। হাগা, ও বুঝি চন্দন কাঠ গা? আরে আস্তে আস্তে। কেন আসতে কেন? সব বেটাবেটিদের শুনিয়ে বলবো। কারোর এলাকায় তো আর চাষবাস করি না, তাতে আর ভয় কি? হাগা, থলে কোথায় পেলে গা? আরে চুপ চুপ, কাঠ নয়, মোহর মোহর। মোহর? ও বাবা, মোহর? মোহর কি গো? চুপ, গোল করিস না, গোল করিস না। চাবুক খাবি, মারা যাবি, গর্দান যাবে। আসতে কইব? মোহর? সে কি গা? আমাদের আমাদের মোহর কি গা? তুমি অবাক করলে। আমরা দিন আনি দিন খাই, কোন দিন পাই বা না পাই। আমাদের আমাদের মোহর কি গা? তুমি তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? আরে মর, চুপ কর না। ওগো, আমাদের কি সর্বনাশ হলো গো! আরে মর, চুপ কর না, যা বলি তা শোন না। ওগো ওগো, আমি চুপ করে থাকতে পারছি না গো। তুমি যে আমার প্রাণে মালে, তাহলে সুখে চুপ করে থাকি গা। ওহ, চুপ কর না, যা বলি তা শোন না। চেঁচালে আমার গর্দানা যাবে। মানে তা তো যাবেই, দেখতে পাচ্ছি গা। তবুও যে চুপ করে থাকতে পারছি না গা। তুমি এমন ইমানদার, তুমি ডাকাতি করে টাকা আনলে। আহ, চুপ কর না, যা বলি চুপচাপ তাই শোন। খোদা দিয়েছে, বনের ভেতরে কাট কাটতে কাটতে আমি মোহর পেয়েছি রে। বলো কি? সোনার মোহর? আরে গেল, ফিস ফিস করে কথা ক। কাঠের ভেতর সোনার মোহর? বলো কি? ওরে বাবা! শোন শোন শোন, গা ঘেসে আমার কানের কাছে এসে বাবাগো বাবাগো কর। চেঁচাস নি, দুজনেই মারা পড়বো। ওগো মা গো, জন্মের মতো একবার চেঁচিয়ে নি গো। এমন দিন আর পাবো না যে গো। এমন সময় তুমি কোথায় গেলি গো? তুমি যে বড় কষ্ট করে আমাকে মানুষ করেছিলা গো। ওহ সর্বনাশ, চেঁচিয়ে আমার মাথাটা খেলো। ফাতিমা, এই অবস্থায় যা আছে না, তা দেখলে তুমি খুশি, মানে খুশির উপর খুশি হয়ে উঠবে। কথাটা বলেই সে বস্তার মুখ খুলে ফেলল, সবকিছু ঢেলে দিল মাটিতে। এই এই দেখো। নানা রঙের মণিমাণিক ছড়িয়ে পড়ল মেঝের ওপর, ছড়িয়ে পড়ল স্বর্ণ মুদ্রা। তাই দেখে আলীবাবার বউ একেবারে অবাক হয়ে চেয়ে রইল। তার মনে হলো এসব যেন ভুতুড়ে কাণ্ড। তাদের এই ভাঙা ঘরে এত মণিমাণিক স্বর্ণমুদ্রা যেন সে বিশ্বাসই করতে পারছে না। আলীবাবা এবার অনেক কষ্টে তার বিবিকে শান্ত করে বলল, বিবিজান, একটু চেঁচামেচি কম করে আমার কথাটা শোনো দেখি। শোনো, আমি চুরি বা ডাকাতি কিছুই করিনি, বরং বলতে পারো আজ থেকে আমাদের কিসমত খুলে গেল। তারপরই কি থেকে কি হয়েছে সব ঘটনাই খুলে বলল। সমস্তটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আলীবাবার বিবির। কি করবে সে ভেবেই পাচ্ছে না। হঠাৎ করেই তাদের ভাগ্য যেন খুলে গেল। দুহাতে নাড়তে লাগলো বিবিজান। কত সম্পত্তি তাদের, কত হিরে জহরত মণি মাণিক্য স্বর্ণমুদ্রা, আরও কত কিছু। আলীবাবা এবার ব্যস্তভাবেই বলল, বিবিজান, এসব পেয়েছি কপালের জোরে। শোনো শোনো, সেসব কথা পরে হবে, এখন এসব তাড়াতাড়ি গুনে ফেলো। কতগুলো পেয়েছি, কতটা পেয়েছি তা তো দেখতে হবে। এসব কি গুণে শেষ করা যাবে 2-4 দিনে? গুণে শেষ করা যাবে না, এসব ওজন করতে হবে গা, বলল আলীবাবার বউ। কিন্তু ওজন কি দিয়ে করবে? আমাদের ঘরে তো দাড়িপাল্লা বাটকারা কিছুই নেই। তোমার ভাই কাশিমের বাড়িতে তা আছে, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। কথাটা বলেই আলীবাবার বউ
এক দৌড়ে চলে গেল কাসেমের বাড়িতে। কাসেমের বড় বাড়ি, বড় ঘর, তার অনেক টাকা কড়ি, আর এদিকে তার ভাই আলী বাবা একদম গরিব। তাই তো কাসেমের বউ আলী বাবা আর তার বউকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। হঠাৎ করেই রাত্রিবেলা কাসেমের বউ আলী বাবার বউকে দেখে বলল, কি গো, এত রাত্রে কেন এসেছো? ঘরে খাবার নেই বুঝি? আলী বাবার বউ একটু হাসল, মনে মনে বলল, আমাদের ঘরে যা আছে তা দিয়ে তোদের 1,00,000 বার কিনতে পারি। তারপরই সে বলল, দিদি, আমি তোমাদের দাড়িপাল্লা বাটখারা একটু নিতে এসেছি, এখনই ফেরত দিয়ে যাব, দেবে একটিবার? কিন্তু কাসেমের বিবির মনে প্রশ্ন জাগল, কি এমন জিনিস এনেছে ওই গরিব আলী বাবা যেটা মাপতে দাড়িপাল্লা লাগবে? জানতেই হবে আমাকে। গরিব আলী বাবার ঘরে এত রাতে এমন কি জিনিস ওজন করার দরকার হলো? কিন্তু ওরা কি ওজন করে তা আমাকে এখন ধরে ফেলতেই হবে। এখন আমি একটা কৌশল করি। তার কৌতূহল নিরসন করবার উদ্দেশ্যে দাড়িপাল্লার নিচে কিছুটা আঠা লাগিয়ে দিল। রান্নাঘরে গিয়ে সেই আঠার নিচে ঝুলকালি মিশিয়ে দিল। নিশ্চিতভাবেই যা ওজন করা হবে তার একটু না একটু আটকে যাবে ওখানে। তারপর আলী বাবার বউকে বলল, নাও 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 এই দাড়িপাল্লা, ফেরত দিতে ভুলো না কিন্তু। না না দিদি, ভুলবো না। কথাটা বলতে বলতে আলী বাবার বিবি দাড়িপাল্লা নিয়ে বাড়িতে চলে এলো। আলী বাবার বিবি দাড়িপাল্লা বাড়িতে নিয়ে এসে শুরু করলো আশরাফি ওজন করা। ওদিকে আলী বাবা তখন ব্যস্ত গর্ত খোঁড়ার কাজে। মণিমাণিক সব ওজন করতে অনেকটা সময় লাগলো। সবকিছু ওজন হতে হতে আলী বাবার কাজও প্রায় শেষই হলো। তারপরই সমস্ত মুদ্রা মাটির নিচে পুঁতে রাখল। আর এদিকে ওজন হতে হতে একটা মানিক দাড়িপাল্লার নিচের সেই আঠায় এঁটে গিয়ে লেগে রইল। আলী বাবা বা তার বউ তা মোটেই দেখতে পেল না। আলী বাবার বিবি তখন সেই দাড়িপাল্লা আর বাটখারা কাসেমের বিবিকে দিয়ে এলো। কাসেমের বিবি সেই সোনার মুদ্রা হাতে পেয়ে যাকে বলে রেগে একেবারে আগুন হয়ে গেল। দাঁত কিরমির করে চোখ পাকিয়ে সে মনে মনে বলল, হ্যাঁ, আলী বাবা হয়ে গেল বড় লোক। ছি 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 ছি, এখন তো আমরা তার কাছে ছোট লোক। ব্যাপারটাতে কাসেমের বিবি প্রচণ্ড অবাকই হল। সে ভাবল, গরিব আলী বাবা এত স্বর্ণমুদ্রা কোথায় পেল, কি করে পেল, কেন পেল? তার এত স্বর্ণমুদ্রা হয়েছে যা গুণে শেষ করা যায় না, ওজন করতে হয়। না না, এ তো যেমন তেমন ব্যাপার নয়। কাসেমের হিংসুটে বিবি যেন যন্ত্রণায় ছটফট করতে লাগল। কিন্তু কাসেম সেদিন বাড়ি ছিল না, তাই তার বিবি তখনই সে কথা তাকে জানাতে পারল না। হ্যাঁ, আলী বাবা হয়ে গেল বড় লোক, আলী বাবা হয়ে গেল বড় লোক। আর এইসব ভাবতে ভাবতে সারা রাত তার ঘুমই হলো না। চোরের মতো রাত জেগেই কাটালো সে। পরের দিন যখনই কাসেম বাড়িতে এলো তখনই তার বিবি বলল, ওগো ওগো, জানো আলী বাবা বড় লোক আর আমরা আমরা ছোট লোক। কাসেম কিন্তু কথাটার অর্থ মোটেই বুঝতে পারল না। সে তার বিবিকে জিজ্ঞাসা করল, কি যাতা বলছো, কি হয়েছে? কি হয়েছে? আলী বাবা বড় লোক হয়েছে, তার মণি মানিক টাকা হয়েছে, সেসব গুণে শেষ করতে পারবে না, এই দেখো। কথাটা বলে কাসেমের বিবি ঠিক যেন একটা ভালুকির ভঙ্গি করল। হ্যাঁ, সে কি? কথাটা শুনেই কাসেম যেন হিমশিম খেয়ে গেল। কতক্ষণ সে ঝিম মেরে রইল। তখন আলী বাবার সেই মণিমাণিক ওজন করার কথা কাসেমের বিবি তাকে বলল, দেখো দেখো কি কাণ্ড, আমার দাড়িপাল্লা নিয়ে গেছিল কিনা আশরাফি ওজন করার জন্য। হ্যাঁ, কি আর বলবো, কেউ একজন এত ধনী হয়ে গেছে যে তার দাড়িপাল্লা লাগছে এগুলো ওজন করার জন্য। শোনা মাত্রই কাসেম তখনই চলল আলী বাবার বাড়িতে। আলী বাবার দেখা পাওয়া মাত্রই কাসেম বলল, ওহে ভাইজান, সবাই মনে করে তুমি একটা হাবাগোবা, কিন্তু তুমি নাকি আজকাল স্বর্ণমুদ্রা, মণি মাণিক্য এইসব দাড়িপাল্লা দিয়ে ওজন করো। আর তাই বুঝি দাড়িও রেখেছো বেশ বড়। এখন ভাইজান, আমার কাছে সব কথা খুলে বলো। যদি তা না বলো তাহলে এখনই আমি সুলতানের কাছে খবর পাঠাবো, তোমার রাশি রাশি মণিমাণিকের কথাও তাকে জানাবো।
আর তখন সুলতানের সেপাই এসে তোমায় ধরে নিয়ে যাবে। তারপর তোমাকে কি খাওয়াবে তা তো জানোই। খাওয়াবে কিল আর কিল। আর তারপর সেটাও যাতে পেটে না যায়, ঘ্যাচাং করে তোমার ওই গলার নলিটা কেটে দেবে যে ভাইজান। আর তাই দেখে সবাই হাসবে খিলখিল। আলীবাবা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বড় ভাইজান, এসব তুমি কি বলছো? কই, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবে? কাসেম এবার একথা শুনে রাগে আগুন হয়ে বলল, ওই, কি ভাবছিস কি তুই আমাকে বোকা বানাবি? আলী বাবা, আমাকে ধোকা দেওয়া অত সহজ নয়। ধরো। এটা তাহলে কি? দাড়িপাল্লার তলায় আটকে ছিল, বিবি পেয়েছে। কথাটা বলেই এবার সে মোহরটা দেখালো। আলীবাবা বুঝতে পারল কিভাবে কাসেম এসব কথা জানতে পেরেছে। মনে মনে সে বলল, যা অবস্থা তাতে এ বিষয় গোপন করে রাখলে না ঝামেলা বাড়বে, বরং সব খুলে বলাই ভালো। আলীবাবাকে চুপ করে থাকতে দেখে কাসেম কেউটে সাপের মতো ফোঁস করে উঠল, কড়া গলায় বলল, আলী বাবা, তুমি যে জায়গায় স্বর্ণমুদ্রা পেয়েছো সেই জায়গার সন্ধান আমাকে দাও, আর তা না হলে তুমি যাতে নিপাত যাও সেই ব্যবস্থা আজই আমি করব। আলীবাবা সোজা সহজ সরল মানুষ, তাই সে খুবই ভয় পেল। অতএব সে কাসেমকে শুরু থেকে শেষ অবধি সমস্ত কথাই বলল সেই চোরদের সেই ধনরত্নের গুহার কথাও। সমস্তটা শুনে কাসেম এবার চিবিয়ে চিবিয়ে বলল, গল্প তো অনেক শুনলাম আলী বাবা, এবার সেই জায়গা কোথায় জলদি বল। তার সাথে শিখিয়ে দে ওই দরজা খোলা আর বন্ধ করার জাদু। এই, এক্ষুনি বল, তা না হলে এই আশরাফি নিয়ে আমি এক্ষুনি সুলতানের দরবারে চলে যাব। তোর সব মুদ্রা ওরা কেড়ে নেবে, তার সাথে তোকে কারাগারে ঢুকিয়ে দেবে জীবনের মতো, নইলে তোর মুন্ডুটাই কাটবে। অগত্যা আলীবাবা খোল যা সিসেম, সিসেম বন্ধ, এ কথাটা বলতেও ভুলল না। খোল যা সিসেম, সিসেম বন্ধ, খোল যা সিসেম, সিসেম বন্ধ, খোল যা সিসেম, সিসেম বন্ধ, সিসেম বন্ধ। এই কথাটা আওড়াতে আওড়াতে তার নিজের বাড়ি চলে গেল। তারপর বাড়ি গিয়ে সে তার বিবিকে সমস্ত কথাই বলল। তাই শুনে কাসেমের বিবি যেন তখনই কোটি কোটি মণিমাণিক্য একেবারে হাতেই পেল। তার তখন সে কি ফুর্তি আর ফরফরি। পরদিন সকালেই কাসেম 10টা খচ্চর ভাড়া করে রওনা দিল আলীবাবার বলে দেওয়া জঙ্গলের উদ্দেশ্যে। खुल जा सिसम, सिसम बंद, खुल जा सिसम, सिसम बंद। চলতে চলতেই সে সেই গুহার দরজা খোলবার মন্ত্র আওড়াতে লাগলো বারবার। তারপর বেশ কিছুটা চলবার পর কাসেম গিয়ে ঢুকলো সেই জঙ্গলে, খুঁজে পেল গুহাটা। না, জায়গাটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা কিন্তু হলো না। আর যে গাছের ওপর আলীবাবা লুকিয়ে বসেছিল সেই গাছের কাছে পৌঁছে কাসেম চিৎকার করে উঠল, खुल जा सिसम दरवाजा। সঙ্গে সঙ্গেই আবারও সেই গুহার দরজা পাথরে ঘর ঘর শব্দ তুলে খুলে গেল। কাসেম আর এক বিন্দুও সময় নষ্ট না করে ছুটে ঢুকে পড়ল গুহার ভেতর। আর সঙ্গে সঙ্গেই দরজাটা আবারও অমনি বন্ধ হয়ে গেল ঘর ঘর শব্দ করে। কিন্তু কাসেম সেদিকে তাকিয়েও দেখল না। কাসেম তখন সেই গুহার ভেতরে এত মণিমাণিক হীরা জহরত দেখল যে স্বপ্নেও হয়তো অতটা আশা করেনি সে। ভেতরের সম্পদ দেখে তার চোখ তখন একেবারে কপালে উঠে গেছে। পাগলের মতোই সমস্ত ঐশ্বর্যের ওপর শুয়ে নাড়াচাড়া করল কিছুক্ষণ। সোনার সুতো আর মণিমুক্ত খচিত পোশাক চাপালো নিজের শরীরে। তারপরই সে তার সব কয়টা বস্তায় মণি মানিক হিরে জহরত একেবারে ঠেসে ঠেসে ভরল। বাদশাহ সলেমানের তোষাখানাও এর কাছে কিছুই নয়। আজ থেকে এসবের একমাত্র মালিক হলাম আমি। সব আমার, আমার, আমার। এবার 10টা খচ্চর বয়ে নিয়ে যেতে পারে এত পরিমাণে বস্তা বয়ে বয়ে নিয়ে গিয়ে রাখল দরজার কাছে। তারপরই গুহার কপাট খোলবার জন্য হাঁপাতে হাঁপাতে সেই জাদুমন্ত্রটা আওড়াতে লাগল।
কিন্তু হায় রে হায়, এই উত্তেজনার মাঝেই ঘটে গেল এক ঘটনা। জাদুমন্তর তখন আর মোটেই মনে নেই তার। সে রাশি রাশি ধনরত্ন পাওয়ার চোটে জাদুমন্তরটা একদমই ভুলে গেছে। ওহো, সেই কথাটা বলতে হবে না। হ্যাঁ, ভুলে গেলাম নাকি? কি 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 যেন দূর চাই, মনেও তো আসছে না। খুল যা ডিডেম, খুল যা হিম হিম, খুল যা ভীম ভীম, খোল সিসেম খোল, সিসেম খোল দরवाजा, সিসেম সিসেম খোল दरवाजा, सिसम दरवाजा खोल, सिसम खोल खोल। কাসেম তখন বারবার অন্তত 1000 বার চেষ্টা করল সেই মন্তর মনে করবার, কিন্তু মন্তর তা কি আর মনে আসে তার? মন্তর মনে এসেও আসে না, আর সেই গুহার দরজাও কিছুতেই খোলে না। ভয়েতে কাসেমের মুখ তখন একেবারে শুকিয়ে গেছে। বিস্মিত ও বিভ্রান্ত হয়ে কাসেম একের পর এক কত রকমের শব্দই উচ্চারণ করল, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হলো না। আসল শব্দটা তার স্মৃতিপট থেকে একেবারে যেন তখন মুছে গিয়েছে। যে সমস্ত ঐশ্বর্য ভর্তি থলেগুলো কাসেম দরজার কাছে এনে রেখেছিল, সেগুলোর প্রতিও উৎসাহ হারিয়ে ফেলছে, যা দেখে একসময় তার মনের ভেতর খুশির সমুদ্রের ঢেউ উঠেছিল, সেখানে এখন ভয়, বিহ্বলতা, উদ্বেগের পাথর চেপে বসেছে। চুপ করে এক জায়গায় বসে থাকার মতো অবস্থাও কাসেমের যেন আর তখন নেই। পাগলের মতোই পায়চারি করছে সে, উল্টোপাল্টা মন্তরও বলছে। खोल खोल सिसम खोल खोल, सिसम सिसम खोल, सिसम हिम हिम ढिम ढिम खुल जा दरवाजा, भीम दरवाजा खुल जा, सिम डिम भीम दरवाजा खोल, दरवाजा दरवाजा खोल, हिम हिम डिम डिम सिसम चिंग चिंग पुंग। তার গা দিয়ে ঘাম ঝরছে, সে শুধু হায় হায় করছে। যত মণিমাণিক্য তার বস্তার ভেতর ভরেছে, সে সবই যেন মনে হতে লাগলো ছাই পাশ। সে শুধু বলতে লাগলো, সর্বনাশ সর্বনাশ, আমার আর রক্ষা নেই, আমার আর রক্ষা নেই। খোল সিসেম খোল, সিসেম, হে হে ঈশ্বর। দুপুরের দিকে ডাকাতের দল আবারও ফিরে এলো ওই পথ দিয়েই। ওদের চোখে পড়ল একদল খচ্চর তাদের গুপ্ত গুহার কাছে দাঁড়িয়ে। স্বাভাবিকভাবেই ওরা আশ্চর্য হল, এদিক সেদিক খুঁজেও দেখল, কিন্তু না, কোথাও কোনো মানুষই নেই। তাহলে এই খচ্চরগুলো এলো কোথা থেকে? ডাকাতরা লুট করতে গিয়েছিল, আর সেখান থেকে সংগৃহীত লুটের মাল রাখার জন্য ওরা ফিরে এসেছিল জাদু গুহার কাছে। खुल जा सिसम दरवाजा। জাদুমন্ত্র উচ্চারণ করতেই পাথরে গুহার পাথুরে দরজা আবারও ঘর ঘর শব্দ করে খুলে গেল। দরজা খোলার আওয়াজ শুনে কাসেম ছুটে গেল সেই দিকে। ভাই আলী বাবা এলি নাকি রে? ভাই আলী বাবা এলি নাকি রে? দেখ কি কাণ্ড! সে ভাবতেও পারেনি ডাকাতরা ফিরে এসেছে। সামনেই দাঁড়িয়েছিল দস্যু দলের সর্দার জবর বাহাদুর। তাকে দেখেই থমকে গেছে কাসেম। না 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 না, সর্বনাশ, আমাকে ক্ষমা করে দিন। আর তখনই ডাকাতরাও কাসেমকে দেখতে পেল। ভয়েতে কাসেমের প্রাণ যেন তখন আত্মারাম খাঁচা। সে ডাকাত সর্দারকে ধাক্কা মেরে গুহা থেকে বের হতে চাইল। কাসেম যেন কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু কাসেম কিছু বলবার আগেই ডাকাত দলের সর্দার জবর বাহাদুর তরবালের এক কোপে উড়িয়ে দিল কাসেমের মুন্ডুটা। না 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 না, সর্বনাশ সর্বনাশ, না 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 না। কাসেমের মুন্ডুহীন দেহটা তখন পড়ে আছে ধুলোর ওপর। তার খচ্চরগুলো বাইরে এত লোক দেখে ঠেলাঠেলি হুড়োহুড়ি করে কোথায় যেন জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। মরে গেল, মরে গেল কাসেম। হ্যাঁ, মণিমাণিকের লোভে সত্যি মরেই গেল কাসেম।
ডাকাতরা তখন দেখতে পেল গুহার ভেতরের মণিমাণিক সব ঠিক জায়গায় নেই। তার মানে চোরের ওপর বাটপাড়ি। হ্যাঁ, তারা তখন ভাবল অন্য যদি কেউ এই গুহার ভেতরে ঢুকতে চায় তাহলে সে যাতে ভয় পায়, এখন আমাদের সেই ব্যবস্থাই করতে হবে। আর এই ভেবেই তারা কাসেমের দেহটাকে কেটে 4 ভাগ করে টাঙিয়ে রাখল গুহার দেওয়ালে। কাসেম যখন মারা পড়ল তখন বাড়িতে তার বউ সে কি করছে? সে তখন পান চিবোচ্ছে, কিন্তু তবুও তার মনটা কেমন কেমন যেন করছে। সে ভাবছে, এই ঘোর রাতে তবে কি কাসেম পড়ল কোনো ভূতের হাতে, নাকি বা তাকে মেরে ফেলল ডাকাতরা? এইরকমই সবই বিপদ হওয়ার কথা ভাবতে লাগলো কাসেমের বিবি। সারা রাত ঘুম তার চোখের কাছেও এলো না। সে কিছুই খেল না, মাঝে মাঝে খেল শুধু পান, তবু যেন ঠান্ডা হচ্ছে না প্রাণ। তার মনের মধ্যে চলতে লাগলো যেন দৈত্য দানবের দ্বন্দ্ব। রাত কেটে গেল, কিন্তু কাসেম তবুও ফিরে এলো না। কাসেমের বিবি তখনই ছুটে গেল আলী বাবার কাছে। তাকে দেখা মাত্রই আলী বাবা বলল, কি ভাবিজি, আমার ভাইজান কাল রাশি রাশি মণিমাণিক্য নিয়ে এসেছে তো? তোমরা আগের চেয়েও বড়লোক হয়েছে তো? খুশি তো? ভাইজান, সে তো এখনো ফিরে এলো না। তুমি তো জানো সে কোথায় গিয়েছে। আমার খুব ভয় করছে। কোনো কোনো দুর্ঘটনা ঘটলো না তো? ফিরে আসেনি? তাহলে নিশ্চয়ই কোনো ফেরে পড়েছে বেচারা। ভাবিজি, আমি এখনই যাচ্ছি, দেখি ভাইজানের খোঁজ পাই কি না পাই। বলতে বলতেই আলী বাবা আবারও 3টে গাধা নিয়ে চলল সেই গুহার দিকে। পথে যেতে যেতে সে কয়েকবার বাঘের গর্জনও শুনল, বাদরে ও ভেঙচি কাটল, পোকার কামড়ও খেল। আলী বাবা সেই গুহার দরজার কাছে পৌঁছল, দেখল সেখানে কিছুটা রক্ত। সে আঁতকে উঠল। এদিক সেদিক ভালো করে দেখে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আলী বাবা কিলচর ছুড়ল। তারপরই উচ্চারণ করল সেই মন্ত্র, খোল সিসেম দরওয়াজা। অমনি সঙ্গে সঙ্গে পাথুরে গুহার পাথুরে দরজা ঘর ঘর শব্দ করে খুলে গেল। পাথুরে দরজা সরে যেতেই যে দৃশ্য উন্মোচিত হল তা দেখেই আলী বাবার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সে কি ভীষণ দৃশ্য, সে কি ভয়ঙ্কর! থরথর করে তার শরীর তখন কাঁপতে লাগল। আলী বাবা দেখল কাসেমের মুন্ডুটা পড়ে রয়েছে তার পায়ের সামনে। তার শরীরটা 4 ভাগে ভাগ করা, আর সেই 4 ভাগ দরজার দুধারে ঝুলছে। আলী বাবা তখন ভয়ের চোটে জ্ঞান হারায় আর কি। সে তাড়াতাড়ি করে কাসেমের মৃতদেহের সব টুকরোগুলো একটা বস্তার ভেতর ভরল। তারপর অন্য কয়েকটা বস্তায় পুরল রাশি রাশি মণিমাণিক্য আর স্বর্ণমুদ্রা। আতঙ্কিত আলী বাবা এবার বস্তাগুলো গাধার পিঠে চাপাল। বস্তাগুলোর ওপর ডালপালা চাপিয়ে ঢেকে গুহার থেকে বের হল। বন্ধ যা সিসেম দরওয়াজা। তারপরই গুহার দরজা বন্ধ করল মন্ত্র উচ্চারণ করে। বাড়ি ফিরে স্বর্ণমুদ্রার বস্তাগুলো নিজের বিবির কাছে দিয়ে বলল, বিবিজান শোনো, এগুলো জলদি মাটিতে পোতো। কাসেমের কি হয়েছে সেটা বাড়িতে না বলে সেই গাধাটাকে নিয়ে চলল কাসেমের বাড়ির উদ্দেশ্যে। তারপর আলতো করে দরজায় টোকা দিল। কাসেমের বাড়িতে একজন কৃতদাসী ছিল। সে ছিল খুবই সুন্দরী, চতুর আর বিশ্বাসী। তার নাম মার্জিনা। আলী বাবাকে সেই প্রথম দেখতে পেল, জানতে চাইল, আমাদের কর্তা সাহেব আসেননি? হ্যাঁ হ্যাঁ, সে এসেছে, এখনই তাকে দেখতে পাবি। আলী বাবার মুখের দিকে তাকিয়ে মার্জিনার কেমন যেন সন্দেহ হল। সেও প্রায় নিঃশব্দে দরজা খুলে আলী বাবাকে গাধা সমিতি বাড়ির ভেতর ঢুকিয়ে নিল। বাড়ির উঠানে কাসেমের দেহটা নামিয়ে আলী বাবা বস্তার মুখটা খুলে দিল। তারপরই বলল, মার্জিনা, এই তো, এই নে তোর কাসেম সাহেব, দেখ তাকে। মার্জিনা কাসেমের কাটা মাথাটা দেখে একেবারে আঁতকে উঠল, তার গা দিয়ে ঘাম ছুটল। আলী বাবা বলে উঠল, শোন মার্জিনা, সাবধান, এক বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে দেখতেই পাচ্ছিস। যেভাবেই হোক সবকিছু ধামাচাপা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাসেম ভাইজানের দাফনের ব্যবস্থা তো আমাদেরই করতে হবে।
শোন, আমি ভাবিজানকে খবরটা জানাতে যাচ্ছি, তারপর দেখা যাক কতটা কি করতে পারি। ওই সময়ই কাসেমের বিবি সেখানেই উপস্থিত হলো। আলী বাবাকে দেখে জানতে চাইল, ভাইজান জলদি বলো, কি খবর? হায় হায়, আমি তো তোমার মুখের উপর দুঃখের চিহ্ন দেখতে পাচ্ছি। কি হয়েছে, তাড়াতাড়ি বলো। আলী বাবা যা যা দেখেছে, যা যা করেছে সেটা জানালো কাসেমের বিবিকে। আলী বাবার মুখে সমস্তটা শুনে কাসেমকে ওই অবস্থায় দেখে তার বিবি কপালে চড় মারতে লাগলো। আলী বাবা বলল, ভাবিজান, কয়েকটা ডাকাত কাসেমকে নিপাত করেছে সেটা তো সত্যি। এবার যেটা বলবো সেটা মন দিয়ে শুনুন। খবরদার, যা ঘটে গেছে তা কারোর কাছে কিন্তু মোটেই বলা যাবে না। লোককে জানাতে হবে যে সে রোগে ভুগে মারা পড়েছে। আর আমাদের এইবার খুব গোপনে এই মৃতদেহ দাফন করতে হবে। এ নিয়ে যদি বেশি উচ্চবাচ্য করি তাহলে ওই ডাকাতরা আমাদের কাউকে কিন্তু বাঁচিয়ে রাখবে না, কারণ আমরা তাদের গুপ্তধনের কথা জানতে পেরে গিয়েছি। ভাবিজান, এই গোপনীয়তা বজায় রাখার উপরই আমাদের বাকি সবার মরা বাঁচা নির্ভর করছে ভাবিজান। আর হ্যাঁ, আমাদের এই মৃতদেহ দাফন করতে হবে। তার জন্য অবশ্যই এই মৃতদেহের 4টে অংশ বের করে বেশ করে জোড়া দিতে হবে। আর যারা সেই কাজ করে তাদের একজনকে খুব গোপনে ডেকেও আনতে হবে। কিন্তু কে সেই লোককে ডাকতে যাবে, কেই বা খুঁজতে যাবে? আমি যাব। এই রাতটা চলে গেলেই আমি বেরিয়ে পড়ব সেই লোকের খোঁজ করতে, বলল মর্জিনা। এসব শুনে কাসেমের বিবি কাঁদতে শুরু করল। আলী বাবাও আর না দাঁড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। পিছন পিছন মর্জিনাও এলো। আলী বাবা নিজের ভাবনা মেয়েটিকে জানালো। বেশ কিছুক্ষণ আলোচনাও করল দুজন। তার সাথেই বারবার সাবধান করে দিল, কোনোভাবেই যেন আসল কথা এই বাড়ির বাইরে না যায়। শোন মর্জিনা, মৃতদেহ সাবধানে রাখ, সারা রাত জেগে থাকবি, ঘুমকে ঘরেও ঢুকতে দিবি না। তারপরই আলী বাবা ফিরে গেল নিজের বাড়িতে। যেতে যেতে সে বারবার আঁতকে উঠল, পিছন ফিরে চাইতে লাগল। তার যেন মনে হতে লাগল কাসেম খুন হয়ে ভূত হয়েছে, তার পেছন পেছনই আসছে, হাসছে, মাঝে মাঝেই যেন তাকে ভয় দেখাচ্ছে, তাড়া করছে। আলী বাবা ওখান থেকে চলে যেতেই মর্জিনাও বেরিয়ে পড়ল রাস্তায়, সোজা চলল বাজারের দিকে। ওখানেই এক ওষুধ বিক্রেতার দোকানে গেল। দোকানে পৌঁছে আসল বিষয় কিছু উল্লেখ না করে অবস্থা সংকটজনক এমন একজন মানুষের জন্য ওষুধ কিনল। অবশ্য ওষুধ বিক্রেতাই জানতে চাইল, তা তোমাদের বাড়িতে এমন কে আছে যার এই রকম এত সংকটজনক অবস্থা, এই ওষুধের প্রয়োজন? আমার মালিক খুবই অসুস্থ, খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে কয়েকদিন ধরে। কে জানে কেন তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই, উত্তর দিল মর্জিনা। পরের দিন মর্জিনাকে আবার দেখা গেল ওই একই দোকানে। সে বলল, গতকাল আপনার দেওয়া ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হয়েছিল, আজ আবার খারাপ হয়ে গেছে। জলদি আরও কিছুটা ওষুধ দিন। কে জানে বাড়ি ফিরে যেতে যেতে উনি আর বেঁচে থাকবেন কিনা। অবশ্য এর আগের দিন রাতে মর্জিনা আলী বাবার সঙ্গে এই পরামর্শ করে এই ফন্দিটা করে রেখেছে। ওদিকে আলী বাবাও অপেক্ষা করছিল কখন কাসেমের বাড়ি থেকে মর্জিনার কান্নাকাটির শব্দ শোনা যাবে, আর সেও যাবে সেখানে, যাতে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পারে। পরদিন ভোর হতেই আলী বাবা এবং তার বিবি বারবার কাসেমের বাড়িতে যেতে লাগলো, আবার সেখান থেকে নিজেদের বাড়িতে ফিরেও আসতে লাগলো। তাদের মুখ ভার ভার, যেন তাদের খুবই চিন্তা, ভাবনা, অশান্তি। আলী বাবা পাড়া পড়শি সকলকে জানিয়ে দিল কাসেমের অবস্থা গুরুতর, আর তাই তো মর্জিনা বারবার বাজারে হাকিমের দোকানে ছুটোছুটি করছে। সেই রাতটাও যখন চলে যায় তখন মর্জিনা কাসেমের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ল। কিছুটা পথ এগিয়ে চলবার পর সে দেখতে পেল এক বুড়ো মুচি তার দোকানের দরজা খুলছে। মর্জিনা সেই বুড়োর সামনে গিয়ে বলল, সেলাম চাচা, সেলাম। আজ এই ভোরে তোমার মুখ দেখতে এলাম। আচ্ছা, ওই তো আলোর ছিরি, ওতে তুমি দেখতে পাচ্ছ? কি করে এত তাড়াতাড়ি সেলাই করে যাচ্ছ? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তোমার মতো পুরনো ওস্তাদ এই তল্লাটে দুটো নেই, তা তো সবাই জানেই। যদি আমার কথা শোনো,
তবে তোমার এ কষ্ট আর থাকবে না। কথাটা বলেই সে একটা সোনার মোহর বুড়োর হাতে দিল। বুড়ো সেটা নিল। সেই বুড়োর নাম বাবা মুস্তাফা। সে বলল, ওগো মেয়ে, আমাকে তুমি কি কাজ করতে বলছো? আমাকে দিয়ে কি কাজ করাতে চাও? মার্জিনা কিছুক্ষণ কি একটা যেন ভাবল, তারপরই তার মনের কথা বলল। চাচা সাহেব, তুমি তোমার সেলাই করার সূচ ও সুতো তোমার সাথে নাও, তারপর আমার সঙ্গে চলো। তারপরই আর একটা মোহর বের করে বলল, বাবা মুস্তাফা, এটা তোমার হতে পারে যদি চোখে কাপড় বেঁধে তুমি আমার সঙ্গে এক জায়গায় যাও। কোথায় যাবে, কেন যাবে, সে কথা পরে হবে। এখন একটা রুমাল দিয়ে আমি তোমার চোখ বেঁধে দেব, তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাব। কাজ শেষ হওয়ার পর আরও মোহর দেব। মুস্তাফা বুঝল কিছু একটা গোপন ব্যাপার হচ্ছে বটে। সে এমন ভাব দেখালো যেন এসব কিছুর ইচ্ছেই তার নেই। অগত্যা মর্জিনা আরও একটা আশরফি বের করে আবারও একই অনুরোধ করল। কিন্তু ব্যাপারটা বেশ তোফা। যাই এই মেয়ের সাথে, দেখি না কোথায় আমাকে নিয়ে যায়। সোজাসুজি রাজি হয়ে গেল। হ্যাঁ, তুমি একান্তই আমাকে না নিয়ে আর ছাড়বে না। কথাটা বলতে বলতে সে তার সূচ আর সুতো নিল। মর্জিনা তখন একটা রুমাল বার করে বাবা মুস্তাফার চোখ বাঁধল। তারপরই তার হাত ধরে নিয়ে চলল কাসেমের বাড়ির দিকে। বাবা মুস্তাফা সে অন্ধ নয়, তবু সে অন্ধের মতোই চলল। মর্জিনা মুস্তাফা বুড়োর হাত ধরে নিয়ে চলেছে। বুড়ো চলে আর মাঝে মাঝে হোঁচটও খায়। চালাক মেয়ে মর্জিনা বুড়ো বাবা মুস্তাফাকে ঘুরিয়ে ফিরিয়ে তবেই কাসেমের বাড়িতে আনল। বাবা মুস্তাফা কোন পথ দিয়ে কত দূরে কোথায় এলো তা মোটেই জানতে পারল না, কারণ তার চোখ তো রুমাল দিয়ে বাঁধা। বাবা মুস্তাফাকে মর্জিনা সেই ঘরে আনল। এইবার বাবা মুস্তাফার চোখের ওপর থেকে কাপড় খুলে নেওয়া হলো। মুস্তাফা দেখল একটা মানুষের শরীর চারখণ্ড হয়ে পড়ে। হ্যাঁ, এ কি? মর্জিনা বলল, নাও নাও, তাড়াতাড়ি করে মৃতদেহটা সেলাই করে দাও দেখি, আরও অনেক মোহর পাবে। মর্জিনা বুড়ো মুস্তাফার সামনে আরও একটা মোহর বের করে দেখালো। মিটমিটে আলোয় ঝকঝক করছে মোহরটা। জ্বলে উঠল মুস্তাফার চোখ দুটো। এতক্ষণে সে দুটো মোহর তো পেয়েছে। মোহর তো দূরের কথা, দুটো পয়সাও সে সারাদিনে আয় করতে পারে কিনা সন্দেহ। আর কোনো কথা নেই, তখনই সুতো বের করে বুড়ো লেগে পড়ল সেলাই করতে। দেখতে দেখতেই মৃতদেহের চারটে টুকরোকে জুড়ে একেবারে গোটা বানিয়ে দিল। কে বলবে যে সেটা কাটা একটা মুর্দা? দ্রুত সে কাজ শেষ করল। তারপরই মোহর পাওয়ার জন্য হাত পাতল মর্জিনার সামনে। এই নাও তোমার মোহর। মর্জিনাও প্রাপ্য মুদ্রা দর্জির হাতে তুলে দিয়ে পুনরায় চোখ বেঁধে তাকে তার দোকানে ফিরিয়ে দিয়ে এলো। আমি তোমাদের সব ফাঁকি ঝুঁকি ফাঁস করে দেব। হ্যাঁ, তখন তোমরা ভেসে যাবে। তোমরা তো এরে খুন করেছো, তা আমি বুঝেছি। মর্জিনা আরও একটা মোহর দিল দর্জির হাতে। চাচা মুস্তাফা, তোমার চোখ যা যা দেখেছে, তোমার মুখ যেন সে সম্বন্ধে কাউকে কিছু না বলে, কেমন? আরে না না না, বলবো না বলবো না, না না, আমি কারোরে কিছু বলবো না। তারপর সেই রাতেই মর্জিনার কাদার আওয়াজের সংকেত পেয়েই আলীবাবাও পৌঁছে গেল কাসেমদের বাড়ি। ধর্মের রীতিনীতি মেনে যা যা করণীয় সমস্ত কিছুই সম্পাদন করল সে। এবার কাসেমের দেহ নিয়ে যাওয়া হলো কবরখানায়। যথাযথ রীতিতে তাকে কবর দিয়ে যে যার বাড়ি ফিরে গেল। এইসব ঝামেলা মিটে যাওয়ার পর আলীবাবা বড় ভাই কাসেমের সেই চালু ব্যবসাটাকে নিজের দায়িত্বে নিল। গুহা থেকে নিয়ে আসা সেই আশরাফির কিছুটা ব্যয় করল দোকানটাকে আবারও নতুন করে সাজাতে। মৃত কাসেমের ছেলে
এতদিন এক ধনী ব্যবসায়ীর কাছে কর্মরত ছিল। তাকে সেই কাজ থেকে ছাড়িয়ে এনে তার নিজের ব্যবসায় নিযুক্ত করল, কারণ ছেলেটা এতদিনে ব্যবসার সমস্ত কিছুই কাজ করতে করতেই ভালো করে শিখে নিয়েছিল। আর সে বিষয়ে আলীবাবার না, সেই অর্থে তো কিছুই জানা ছিল না। ওরাই সেই 20 জোড়া ডাকাত। দেখতে দেখতে এই ডাকাতরা তাদের সেই মণিমাণিকের গুহার দরজায় এসে পড়ল। প্রত্যেকেই ঘোড়া থেকে নামল, তারপর সবাই মিলেই সেখানটায় কয়েকবার ঘুরপাক খেল। ডাকাত সর্দার জবর বাহাদুর তখন আকাশে বাতাসে কিল ঘুষি লাথিচড় মারল, তারপরই বলে উঠল, খুল যা সিসিম দরওয়াজা। গুহার সেই পাথুরে দরজা পাথরে ঘর ঘর শব্দ তুলে তখনই খুলে গেল। দরজা খুলতেই এবার ডাকাত দল যা দেখতে পেল তাতে তাদের পিলে চমকে গেল। একটা মানুষকে তো তারা খুন করে তার মৃতদেহ 4 ভাগ করে দরজার কাছেই টাঙিয়ে রেখেছিল, আর সেই 4 ভাগ সেখান থেকে ভেগেছে, সেখানে নেই। অনেক ডাকাতি বুঝতে পারল তাদের চেয়েও পাকা কোনো লোক তাদের সবকিছুই জেনে ফেলেছে, আর সেই লোকই সেই 4টে টুকরো নিয়ে গেছে তারই সঙ্গে করে। সেই লোক দেখছি কয়েক বস্তা মণিমাণিক্য গুহা থেকে সরিয়ে নিয়ে গেছে। হঠাৎই একটা ডাকাত বলল, না 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 না, এসব ভুতুড়ে কাণ্ড। ভূতেই মানুষের মৃতদেহের টুকরো নিয়ে গেছে, খেয়ে ফেলেছে। ওরে বাবারে, সেই ভূত মানে। ডাকাত সর্দার জবর বাহাদুর এতক্ষণ কোনো কথাই বলেনি। সে গম্ভীর হয়েছিল, কি কাণ্ড যে হয়েছে সে তাই ভাবছিল। এইবার সে কথা বলে উঠল, তার মুখ থেকে যেন বজ্রের শব্দ ছুটল। ব্যাপার গুরুতর। হ্যাঁ, আমাদের এই গুহার মণিমাণিক আশরাফি চুরি করতে চেয়েছিল একটা লোক। তাকে আমরা ধরেছি, খুন করেছি, কিন্তু কিন্তু আরো একটা লোক নিশ্চয়ই আছে, সে আমাদের সমস্তটাই জানে। এখন এখন সেই লোকটাকে যদি আমরা ধরতে না পারি তাহলে আমাদেরই হয়তো ধরা পড়তে হবে, সুলতানের হাতে মরতে হবে। তাই তাই আমরা যদি মরণ এড়াতে চাই তাহলে ওই শয়তান লোকটাকে ধরা চাই, শেষ করা চাই। অন্যান্য ডাকাতরাও গর্জে উঠল, চাই চাই চাই, ধরা চাই, মারা চাই, নিপাত করা চাই। আস্তে। ডাকাত সর্দার জবর বাহাদুর আবারও বলতে শুরু করল, আমাদের এই দলের মধ্যে যে লোক খুব সাহসী, খুব চতুর, খুব চালাক, সে এখনই ভ্রমণকারীর বেশে সাজ। তারপর শহরে যা, যেখানে সেখানে ঘুরে বেড়া, খোঁজ খবর নিয়ে দেখ এই কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে কেউ মারা গিয়েছে কিনা। কথাটা বলতে বলতেই সে থেমে গেল। তারপর হঠাৎই আবার বলে উঠল, হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো সবাই, যে ওইভাবে খোঁজ করতে যাবে সে যদি ভুল খবর নিয়ে আসে তাহলে তাকে জ্যান্ত কবর দেব আমি। সেই ডাকাতদের মধ্যে একজন ডাকাত ছিল খুবই পাকা। অন্য ডাকাতরা তাকে আজম বলে ডাকত। আজম তাদের সর্দারের চারধারে কয়েকবার ঘুরপাক খেল, দৈত্যদানবের মতো চোখ করে কয়েকবার এদিক ওদিক চাইল, তারপর বিকট শব্দে বলে উঠল, আচ্ছা বেশ, আমাদের সর্দার যা বলল আমি সেই শর্ত মেনে নিচ্ছি। আমি যদি মিথ্যা খবর নিয়ে আসি তাহলে তোমরা আমার যে শাস্তি দেবে মেনে নেব, আর যদি সত্যি খবর নিয়ে আসি তাহলে এই ঐশ্বর্যের থেকে বেশ কিছুটা আমার। আজম তখন এমন সব পোশাক পরে এমন একটা বেশ ধারণ করল যে তার বাবাও হয়তো তাকে তখন চিনতে পারতেন না। সে আবারও তাদের সর্দারের চারধারে ঘুরপাক খেল, তার পোশাক দেখালো। রাত তখন ঘোর অন্ধকার, চারদিকেই কুকুরের শব্দ, শেয়ালের হাঁক। আজম যখন শহরে গিয়ে পৌঁছল তখন রাত প্রায় শেষ হয়। শহরের রাস্তায় রাস্তায় আজম ঘুরে বেড়াতে লাগল।
হঠাৎই সে দেখতে পেল একটা লোক তার দোকানের দরজা খুলছে। সেই হচ্ছে বাবা মুস্তাফা। ছদ্মবেশ পরা সেই আজম তখনই বাবা মুস্তাফার সামনে গিয়ে হাজির, বলল, সালাম সালাম, এই এত ভোরেও একজন ভালো মানুষের দেখা পেলাম। সালাম। বুড়ো বাবা মুস্তাফা কথাটা শুনে বেশ খুশিই হল। সেও সেলাম জানালো। ছদ্মবেশধারী ডাকাত তখন বলল, তা চাচা, তুমি এত ভোরে উঠে তোমার কাজ শুরু করে দাও? মানে দিন হওয়ার আগে তুমি তো বেশ ভালোই দেখতে পাও দেখছি। নিশ্চয়ই পাই, নিশ্চয়ই পাই। কই, এখন তো আধার প্রায় নেই বললেই হয়। এর চেয়ে বেশি আধারের মধ্যেও এই কদিন আগে আমি এক জায়গায় একটা কাজ করেছি। ও, তা কি কাজ করেছো চাচা? খুব আগ্রহের সঙ্গেই বলল আজম। না না না, কিছু না। কিন্তু বাবা মুস্তাফা আর কিছুই যেন বলতে চায় না। আজম তখনই একটা মোহর বার করে চাচা মুস্তাফার হাতে দিল। মুস্তাফার হাত যখন ওই মোহর পেল, তখন হাতের আত্মীয় মুখ আর চুপ করে থাকতে পারল না। সে বলেই ফেলল, একটা মৃতদেহের কয়েকটা খণ্ড একসঙ্গে সেলাই করেছি। হ্যাঁ। কথাটা শুনেই আজম মনে মনে বলল, হ্যাঁ, আমি যা খুঁজছি তার কিছুটা মনে হয় পেয়ে গেছি এইবার। এবার সে প্রকাশ্যে বলল, তা চাচা, এই শহরের কোন জায়গায়, কোন বাড়িতে সেই সেলাইয়ের কাজটা করেছো মনে আছে? কিন্তু চাচা আর সে কথা বলতে চায় না। আজমও তাকে ছাড়ে না। চাচা মুস্তাফা মাথা নাড়তে নাড়তে বলল, কিন্তু সে কথা তো আমি বলতে পারি না। কোথায় যে সেই সেলাই করার কাজ করেছি তা সত্যি আমি জানি না। কারণ একজন মেয়ে আমার চোখে কাপড় চাপা দিয়ে আমাকে সেখানে নিয়ে গেছিল, আর ওই কাজ শেষ হবার পর আবারও চোখ বেঁধে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, সত্যি। আজম আবারও মনে মনে বলল, সেই জায়গাটার খোঁজটাও কিছুটা পেয়ে গেলাম বলেই তো মনে হচ্ছে। এবার সে বাবা মুস্তাফার হাতে আরও একটা মোহর দিল। আচ্ছা চাচা, চোখ বাঁধা অবস্থায় তুমি সেই জায়গায় গিয়েছো, তাই কোন পথ দিয়ে কোথায় গিয়েছো তা তো তুমি জানতে পারোনি। কিন্তু তবু তুমি তো বুড়ো মানুষ, পাকা লোক, তাই সেই জায়গার একটা আন্দাজ তা তো তোমার নিশ্চয়ই আছে নাকি? বাবা মুস্তাফা সে কথা কিন্তু অস্বীকার করতে পারল না। চাচা, আমিও এখন তোমার চোখে একটা কাপড় বাঁধবো, তারপর তোমার হাত ধরে রাস্তা দিয়ে নিয়ে যাব। নিশ্চয়ই তুমি আন্দাজ করে সেই গোপন জায়গাটায় পৌঁছতে পারবে, কি তাই না? তা চলো, আমাকে নিয়ে চলো। বলতে বলতেই আজম বাবা মুস্তাফার চোখ দুটো রুমাল দিয়ে বাঁধল। তারপরই বুড়োকে নিয়ে চলল বুড়োর হাত ধরে। বুড়ো বাবা মুস্তাফা সে চোখে দেখতে পায়, তবু সে এখন অন্ধের মতোই অন্যজনের হাত ধরে চলছে। টাকার লোভে পড়েই তো এরকম করছে মুস্তাফা। বাবা মুস্তাফা চোখ বাঁধা অবস্থায় ডাকাতের সঙ্গে চলছে, মাঝে মাঝেই হোঁচটো খাচ্ছে, আর তার জামার জেবের ভিতর মোহর কয়েকটা নেচে নেচে উঠছে। বেশ অনেকক্ষণ পরেই ওরা একটা বাড়ির সামনে এলো। বাড়ির সামনে পৌঁছতেই হঠাৎই বাবা মুস্তাফা বলল, ওরে, আমার মনে হচ্ছে এই জায়গা পর্যন্তই এসেছিলাম, তারপরই একটা বাড়ির ভেতর ঢুকলাম। বুঝলাম। তা এই বাড়ি কি সেই বাড়ি? আসল ব্যাপারটাও তাই। ডাকাত আজম আর বাবা মুস্তাফা তখন কাসেমেরই বাড়ির সামনে এসে পৌঁছেছে। এবার আজম মুস্তাফার চোখের বাঁধনটা খুলে দিল। বাবা মুস্তাফা তখন সেই বাড়ির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, বোধ হয় এই বাড়ি সেই বাড়ি। হ্যাঁ, মনে হয়। আজম তখন তাড়াতাড়ি সেই বাড়ির প্রথম দরজার কপাটের ওপর লাল খড়ি দিয়ে একটা দাগ কেটে দিল। ওই বাড়িটা আবার দেখলে সে যাতে চিনতে পারে, সেই জন্যই ওই দাগ কাটা। তারপর সে বাবা মুস্তাফাকে আবারও পৌঁছে দিল তার দোকানে।
বুড়ো বাবা মুস্তাফা ডাকাত আজমের হাত থেকে আরও একটা মোহর পেল। খুশির চোটে তার মন যেন তখন ভরপুর। ডাকাত আজম এবার ফিরে গেল তার দলবলের আড্ডায়। কাসেমের বাড়ির দরজার কপাটের ওপর তখন লাল খড়ির দাগটা জল জল করছে। ওই সময় সেই বাড়ির সেই কৃতদাসী মার্জিনা বাজারে যাবার জন্য বাইরে এলো, আর তখনই সেই লাল দাগটা তার চোখে পড়ল। বুঝতে পারল তাদের ওই বাড়ির কর্তার বিরুদ্ধে খুব একটা ভীষণ ষড়যন্ত্র কেউ না কেউ চালাচ্ছে নিশ্চয়ই। মার্জিনা ভাবল, আমাদের এই বাড়ির কর্তা তো এখন কাসেম কর্তার ভাই আলী বাবা। আলী বাবাকে বাঁচাতে হবে, দুষ্টু লোকদের ষড়যন্ত্র পণ্ড করতে হবে। মর্জিনা তখনই বাড়ির ভেতর চলে গেল, আরও একটা একই রকম লাল খড়ি নিয়ে ফিরল। তারপর সেখানকার যে কটা বাড়ি ছিল প্রত্যেক কটা বাড়ির কপাটের ওপর ঠিক একই রকমের লাল লাল দাগ বসিয়ে দিল। সেই ডাকাত আজম আর তার দলবল সেখানে এসে যে কাসেমের বাড়িটা চিনবে তার আর কোনো উপায় রইল না। ওদিকে আজম তখন তাদের আড্ডায় পৌঁছে গিয়েছে। তাকে দেখা মাত্রই ডাকাতদের সর্দার জবর বাহাদুর আর অন্যান্য ডাকাতরাও হইচই করে উঠল। তাদের ফুর্তি যেন আর ধরে না। আজম বলল, সেই বাড়িটার সন্ধান পেয়েছি সর্দার। সেই বাড়িটার গায়ে আমি একটা লাল চিহ্ন দিয়ে এসেছি। তাহলে চল, এখনই সেই বাড়িটা দেখাবি, বলল ডাকাত সর্দার। ডাকাতদের সর্দার জবর বাহাদুর তখন আজম এবং আরও গোটা দুই ডাকাতকে সঙ্গে নিয়ে চলল কাসেমের বাড়ির সন্ধানে। সেইখানে পৌঁছেই তারা দেখতে পেল পাশাপাশি সমস্ত বাড়ির গায়ে ঠিক একই রকম খড়ির লাল লাল দাগ জলজল করছে। ডাকাত সর্দার জবর বাহাদুর তখন আজমকে বলে উঠল, আজম, এ তো দেখছি সব বাড়ির গায়ে লাল লাল দাগ। আমরা যে বাড়ি খুঁজছি, যাকে খুঁজছি, তার বাড়ি কোনটা? আজম এবার একেবারে বোকা বনে গেল। কোন বাড়িটার কপাটের ওপর সে লাল খড়ির দাগ দিয়েছিল তা সে কিছুতেই বুঝতে পারছে না। না মানে আমি তো একটা বাড়ির দরজাতেই দিয়েছিলাম। জবর বাহাদুর তখন তার ডাকাত সঙ্গীদের সঙ্গে সেখান থেকে চলে গেল তাদের আড্ডায় সেই জঙ্গলের ভেতর। আড্ডাতে পৌঁছেই সর্দার সমস্ত ডাকাতদের জানালো, সবাই শোন, আজম সেই বাড়িটা খুঁজে বার করতে পারেনি। প্রত্যেক ডাকাতি তখন প্রচণ্ড চটে গেল। রাগের চোটে যেন তারা আগুন হয়ে উঠল। এবার ডাকাত সর্দার জবর বাহাদুর বলল, তাহলে এই আজম এখন কি শাস্তি পাবে? শোন, এই অপরাধে তোর মুন্ডু কাটা যাবে। প্রত্যেক ডাকাতি আনন্দের ধ্বনি দিল। ডাকাত সর্দার জবর বাহাদুর এবার তরোয়াল তুলল, এক কোপেই আজমের মাথাটা কেটে ফেলল। একটা আর্তনাদ উঠল, রক্ত ছুটল। তারপর অনেকগুলো ডাকাত মিলে অনেকক্ষণ ধরে আজমের সেই কাটা মাথাটা নিয়ে খেলা করতে লাগল। তারা কাটা মাথাটায় লাথি মারে, মাথাটা ওপরে ওঠে, তারপরই হঠাৎই মাটির ওপর পড়ে, তখনই আবারও আর একজন লাথি মারে। মুন্ডু নিয়ে এই মজার খেলা শেষ হবার পর ডাকাত সর্দার জবর বাহাদুর ঠিক করল, এবার সে নিজেই তাদের শত্রুর বাড়ি খুঁজে বের করবার জন্য চেষ্টা করবে। সেই সর্দার তখন বিড়বিড় করে কিসব যেন মন্ত্র পড়ল। তারপরই খুব বড় একটা দানবের ছবির সামনে কয়েকবার সেলামও করল। তারপরই বের হয়ে পড়ল তাদের শত্রুর বাড়ি ঠিকভাবে চিনে আসার জন্য। কাসেমের বাড়ির সামনে ডাকাত সর্দার হাজির হল। তারপরই সে ভালো করে চেয়ে দেখতে লাগলো সেই বাড়িটা। বাড়ির সামনের অংশটা ঠিক কিরকম তা সে মনে মনে ভালো করে ঠিক করে রাখল, কিন্তু সে সেই বাড়ির দেওয়ালে কোনো খড়ির দাগ দিল না। জবর বাহাদুর তখন সেখান থেকে ফিরে এলো তাদের আড্ডায় সেই জঙ্গলে। তাকে দেখতে পেয়েই ডাকাতরা চটপট তাকে ঘিরে ফেলল, বলল, কি খবর সর্দার? সর্দার কি খবর? সেই বাড়িটা ঠিকভাবে চিনে এসেছো? বুঝতে পেরেছ সর্দার? হ্যাঁ, এসেছি, চিনে এসেছি আমি এসেছি। তারপরই
একটা বিকট শব্দ করল। আমি আমি এর প্রতিশোধ নেবই। এই শোন, এবার শোন, তোরা কয়েকজন চলে যা যেখানে খচ্চর বিক্রি হয়, খচ্চর কিনে নিয়ে আয়। কয়েকজন চলে যা, একটা তেল ভর্তি পিপে আর 37টা খালি পিপে নিয়ে আয়। আমি এবং ওই দুজন বাদ দিলে তোরা 37 জন। ওই খালি পিপেগুলোতে তোরা একজন একজন করে ঢুকবি। এক একটা খচ্চরে থাকবে এক একটা পিপে। 39 নম্বর খচ্চরের পিঠে থাকবে তেল ভর্তি পিপে। আমি তেল ব্যবসায়ীর ছদ্মবেশে খচ্চরগুলো নিয়ে সন্ধ্যাবেলায় শহরে যাব। তারপর ওই বাড়ির মালিকের কাছে রাতে থাকতে দেওয়ার অনুরোধ করব। আশা করতেই পারি রাতে ওই লোক অতিথিকে ফেরাবে না। তারপর রাত গভীর হলে তোরা পিপের ভেতর থেকে বের হবি। সবাই আমরা ওদের আক্রমণ করে ওদের হত্যা করব। এতদূর শুনে দস্যুদের একজন বলল, সত্যি সর্দার, এজন্যই আপনি আমাদের সর্দার। দারুণ দারুণ পরিকল্পনা। একজন বয়স্ক দস্যু বলল, এরপর আমরা ওই বাড়িতে থাকা সমস্ত সোনা রূপো হিরে জহরত মণিমাণিক্য আর দামি দামি জিনিসপত্র যা আমাদের এখান থেকে চুরি গেছে সব ওই পিপেগুলোতে ভরে আমরা আমাদের জঙ্গলে ফিরে আসব। তাই তো সর্দার, নাকি? হ্যাঁ, একদম তাই, একদম তাই। দস্যুরা তখনই চলে গেল আশেপাশের হাটে বাজারে। 3-4 দিন ঘোরাঘুরি করে তারা খচ্চর কিনল, পিপে কিনল। তারপর সবকিছু একসঙ্গে নিয়ে ফিরে এলো তাদের আড্ডায় সেই জঙ্গলে। ডাকাত সর্দার তখন উচ্চস্বরে বলে উঠল, শোন, আমরা আমাদের শত্রুকে শেষ করব। সবকটা জ্বালা চাপল 19টা খচ্চরের পিঠে। ডাকাত সর্দার জবর বাহাদুর সাজল সওদাগর। তারপরই পরিকল্পনা অনুযায়ী তারা জঙ্গল থেকে বের হল। খচ্চর চলেছে ডাকাতের দল। এইভাবেই কিছু সময় চলার পরই রাতের অন্ধকারও এসে পড়ল। ডাকাতরা শহরের রাস্তায় চলতে চলতে কাসেমের সেই বাড়ির সামনেও এসে পড়ল। তখনই কোথা থেকে সর্দারকে দেখে একটা কুকুর ডেকে উঠল। আলীবাবা তখন দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। ডাকাত সর্দারি দরজায় টোকা দিয়ে নিজের উপস্থিতি জানালো। আলীবাবাই এলো দরজা খুলে দিতে। এই সময়ে এত রাতে কে ডাকছে কে জানে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সর্দার তাকে সালাম জানিয়ে বলল, সালাম জানাব, আমি এক গ্রামীণ তেল ব্যবসায়ী। আজকেই আমার এই তেল এখানে পৌঁছে দেওয়ার কথা ছিল। পথে একটু বিঘ্ন ঘটায় আসতে দেরি হলো। তা দেখলাম দোকান বন্ধ। মানে বুঝতে পারছি না কি করব, কোথায় রাত কাটাবো। যদি আপনি দয়া করে আজ রাতের মতো আমাদের আপনার এই উঠোনে একটু থাকতে দেন, বড়ই মেহেরবানি হয়। আর এই প্রাণীগুলো ওরাও ক্লান্ত হয়ে পড়েছে, বেচারিদের যদি একটু দানা পানি দেন। আগেই বলেছি আলীবাবা সহজ সরল সাদাসিধে লোক। সে বলল, না না, আপনি এই রাত্রে আমার এখানেই থাকতে পারেন। হ্যাঁ, বহুত মেহরবানি আপনার। আলীবাবা বাড়ির ফটক থেকে সরে দাঁড়ালো। ডাকাত সর্দার তার খচ্চর আর চোর ভর্তি জ্বালাগুলো নিয়ে ভেতরের উঠোনে ঢুকে পড়ল। তারপরই মনে মনে বলল, এইবার এতদিনে আমার শত্রু শেষ করবার সুযোগ পেলাম। আলীবাবা তার চাকর আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, এই সদাগরের খচ্চরগুলোকে তুমি একটু ঘাস দাও, ভুসি দাও, জল দাও। তারপরই সে চলে গেল বাড়ির ভেতর। মার্জিনাকে দেখতে পেয়ে বলল, শোন মর্জিনা, এক সদাগর আমাদের এখানে আজকে রাতে থাকবে। তার জন্য খাবার তৈরি কর। খাবারগুলো যেন বেশ ভালো হয়, মনে থাকে যেন। তাই হবে মালিক, আপনি যেমন আদেশ করেছেন তেমনটাই হবে, বলল মর্জিনা। খচ্চর আর চোরেরা যেখানে জায়গা পেল তার পাশেই একটা ঘরে থাকার জায়গা পেল সেই ডাকাত সর্দার। আলীবাবা আর সেই ছদ্মবেশী সর্দার
এবার দাওয়াতে বসে কত রকম কথাবার্তা বলতে লাগলো। স্বর্গ, মর্ত, পাতাল, ইহকাল, পরকাল, তেল, চাল, ডাল, মানুষ, গরু, শকুন, বেড়াল, হ্যাঁ, ইত্যাদি কত বিষয় সম্বন্ধেই তাদের দুজনে কত কথাই না হলো। আর তার মধ্যে মধ্যে তামাক, পান খুব চলতে লাগলো। তারপরই হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা। থালায় থালায়, বাটিতে বাটিতে সে কত নানা রকম খাবার। মার্জিনা জোগাতে লাগলো সেই সব খানাপিনা। আলিবাবা সেই সর্দারের দিকে চেয়ে মাঝে মাঝে বলতে লাগলো, জানাব, খাবার কেমন লাগছে? এমন খাবার আমি কখনো খাইনি। এসব কে রান্না করেছে? ডাকাত সর্দার তখন খায় আর বরাবরই এদিক ওদিক যায়। তার মনের মধ্যে তখন কিন্তু শুধু শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। খাওয়া যখন শেষ হয়ে গেল তখন আলিবাবা আর ডাকাত সর্দার জবর বাহাদুর গোলাপ জল দিয়ে হাত মুখ ধুল, তারপরই রেশমি রুমাল দিয়ে হাত মুখ মুছল। ডাকাত সর্দারের পেট তখন নানা রকম খাদ্য দিয়ে ঠাসা। সে বারবারই বলতে লাগলো, খাসা খানা, খাসা খাসা। আজ রাত্রে যে এমন খানা পাবো তা আমি আশা করিনি। আলিবাবা খুব বিনয় করে আস্তে আস্তে হেসে হেসে বলল, আগে আমি খুবই সামান্য লোক, যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনি নিজ গুণে ক্ষমা করবেন। আরে না 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 না, কোনো ত্রুটি হয়নি। বেশ খেয়েছি, খুব খেয়েছি। আচ্ছা, তা এখন তো অনেক রাত হলো, এবার একটু ঘুম দরকার। তো আপনি শুয়ে পড়ুন, রাতটা আপনার ভালোই ভালোই কাটুক। হ্যাঁ, আপনারও কাটুক, বলল পাক্কা শয়তান সেই ডাকাত সর্দার। তারপরই সে মনে মনে বলল, আজ রাত কাটবে, তোমার গলাও কাটবো। আলিবাবা ঘুমোতে চলে গেল। আমার শত্রুকে আজ শেষ করব শয়তানটাকে। কথাটা বারবার মনে মনে বলতে লাগলো সেই ছদ্মবেশধারী ডাকাত সর্দার জবর বাহাদুর। সে তখন আলো নিভিয়ে দিয়েছে। ওদিকে বাড়ির ভেতর আলিবাবাও তখন শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। জবর বাহাদুর এবার চুপি চুপি উঠে পড়ল। শয়তান, শেষ করব তোকে, শেষ করব, তোর গলা কাটব। কয়েকবার দাঁত কিরমির করে ঘর থেকে বের হয়ে এলো। চলল সেই খচ্চরগুলোর কাছে। তার সেই বড় বড় জ্বালাগুলোও তখন সেখানেই আছে। ডাকাত সর্দার এবার প্রথম জ্বালাটার কাছে গিয়ে ফিসফিস করে বলল, শোন, এইবার এসেছে প্রতিশোধ নেবার পালা। আরো কিছু সময় যাক, রাত আর একটু বাড়ুক। এই বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে, নাক ডাকা শুরু করবে, তখন আমি আমার ওই থাকার জায়গা থেকে ছোট্ট একটা ঢিল ছুড়ব। তোরা তখন ছোড়া নিয়ে জ্বালা থেকে বের হবি। এই বাড়ির কর্তার মুন্ডু দিবি কেটে, বুঝেছিস? জ্বালার ভেতরের ডাকাতটাও ফিসফিস করে বলল, ঠিক আছে সর্দার। ডাকাত সর্দার জবর বাহাদুরের মনে ফুর্তি যেন তখন লাফালাফি করছে। সে ফিরে গেল তার বিশ্রামের জায়গায়, কিন্তু শুয়ে পড়ল না, চুপচাপ বসে রইল। আর তাকে ঘিরে রইল কেবল অন্ধকার। ওই বাড়ির কৃতদাসী মার্জিনা তখনও কিন্তু শোয়নি, জেগে আছে। পরের দিন সকালে যা কিছু দরকার তার কিছু কিছু সে তখনই করে রাখছে। আব্দুল্লাহ নামক দাস, সেও জেগে আছে, রয়েছে মর্জিনারই কাছে। সেও মর্জিনার কাজে একটু আধটু সাহায্য করছে। আর এই সময়ই হঠাৎই ঘরের ভিতরের বাতি নিভে গেল। মর্জিনা বলল, যা, বাতাসে বাতিটা নিভে গেল। এখন বাতি জ্বালাবো কি করে? ঘরে তো একটুও তেল নেই। হ্যাঁ, ঘরে তেল নেই, কিন্তু বাইরে অনেক তেল আছে। বাইরে? কোথায় তেল? তোমার কি মাথা খারাপ হয়েছে? বলল মর্জিনা। আরে না না, আমার মাথা কেন খারাপ হবে? ওই যে সওদাগর, তার তো অনেক তেলের জ্বালা, আর আমাদের বাড়িতেই তো অতিথি, তার সবগুলো জ্বালাই ওই দেখো বাইরেই তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা সত্যি বটে, সত্যি বটে।
বেশ বুদ্ধি আছে তো তোমার ঘটে। যাই, সেই তেলের জ্বালা থেকে একটু তেল এনে বাতিকে খাওয়াই। তেল খেয়ে বাতির গায়ে তেল হবে, তখন বাতিবাবু বেশ আলো দেওয়ার কাজ করবে। আব্দুল্লাহ নিজের শোয়ার জায়গায় চলে গেল। মর্জিনা অন্ধকারে হাতড়াতে হাতড়াতে প্রথম জানলাটার কাছে এলো। ওই জানলার মধ্যে যে ডাকাতটি ছিল সে ঘোর অন্ধকারের মধ্যে মর্জিনাকে দেখে ভাবল, এই তো বুঝি সর্দার আবারও ফিরে এসেছে। সে ফিসফিস করে বলল, সর্দার, সময় কি হয়েছে? বেরোবো বেরোবো নাকি? জালার ভেতর মানুষের কণ্ঠস্বর শুনে মর্জিনার সারা শরীর তখন কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গেই বুঝে ফেলল, ওই যে লোকটা বলেছে সে একজন সওদাগর। না না, আসলে সে মোটেই তাহলে সওদাগর নয়, সে একটা বড় রকমের ডাকাত কিংবা খুনি। সে নিশ্চয়ই খুব ভীষণ ক্ষতি করতেই এসেছে, আর তাই তো এক একটা জ্বালায় এক একজন সঙ্গী এনেছে। কাজেই মর্জিনার তখন খুবই সাবধান হওয়া দরকার। মর্জিনাও তখন খুবই ফিসফিস করে ডাকাতটার উদ্দেশ্যে বলল, না, এখনো সময় হয়নি, সময় শিগগির হবে। এবার তখন মর্জিনা অন্য জ্বালাগুলোর কাছেও গেল। সব ডাকাতি মর্জিনাকে ভাবল তাদের সর্দার বলেই। তারা তাকে একই রকম প্রশ্ন করল, মর্জিনাও একই রকম উত্তর দিল। তারপর সব শেষের জ্বালাটা পরীক্ষা করে মর্জিনা দেখল, না, সত্যিই সেই জ্বালাটায় তেল রয়েছে। তখন মর্জিনা তার হাতের পাত্রে অনেকখানি তেল নিল। তারপরই তাড়াতাড়ি রান্নাঘরে ফিরল। মর্জিনা ভাবল, আমাদের মনিব আলী বাবা আর অন্য সকলকে খুন হওয়া থেকে রক্ষা করতে হবে। কিন্তু কি করে তা করা যায়? এতগুলো ডাকাতের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়? চট করে মর্জিনার মাথাতে একটা বুদ্ধি খেলে গেল। সে তেল ভর্তি পাত্রটা উনুনের ওপর চাপাল, আর অল্পকাল পরেই তেল আগুনে গরম হল। মর্জিনা তখন সেই হাঁড়িটা নিয়ে চলল বাইরে ডাকাত ভরা জ্বালাগুলোর কাছে। তারপরই তাড়াতাড়ি করে ডাকাত ভরা সেই জ্বালাগুলোর ভেতর সেই গরম তেল খুব করে ঢেলে দিল। গরম তেল ডাকাতদেরকে একেবারে নরম করে দিল। গরম তেলের স্পর্শে প্রত্যেকেই জ্বলে পুড়ে প্রাণ হারালো। মর্জিনা আবারও তাড়াতাড়ি ঘরের ভিতর ফিরল। ভাবল, এইবার ডাকাতদের ওই সর্দার কি করে তাই দেখা দরকার। ও তো আলীবাবাকে হত্যা করতে চায় ওদের ভবিষ্যৎ চুরমার। ও তো একটা জানমারা জানোয়ার। এইভাবেই আরো কিছুটা সময় গেল। সময় মতোই ডাকাত সর্দার জবর বাহাদুর বাইরে বের হল। এবার সে ঘরের বারান্দা থেকে ওই জ্বালাগুলোর ওপর ছোট্ট ছোট্ট ঢিল ছুড়ল, কিন্তু জ্বালার ভিতর থেকে তো কোনো সাড়াই নেই। অস্থির হয়ে উঠল ডাকাত সর্দার, আবারও ঢিল ছুড়ল, কিন্তু তবুও তার সঙ্গী সাথী সেই ডাকাতদের কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। সমস্তটাই স্তব্ধ, চুপচাপ। সর্দারের মনে সন্দেহ জাগল, তবে কি কোনো বিপদ ঘটল নাকি? হ্যাঁ, সত্যি তো, এরা করে কি? যাই, বাইরে গিয়ে দেখি কি ব্যাপার। জবর বাহাদুর এবার সেই জ্বালাগুলোর কাছে পৌঁছল। প্রথম জ্বালাটা পরীক্ষা করে দেখল, তারপর দ্বিতীয় জ্বালা, তারপর তৃতীয় জ্বালা। এইভাবেই পরপর সব জ্বালাই পরীক্ষা করল। দেখতে পেল আলী বাবাকে জ্বালা দেবার জন্য যারা জ্বালার ভেতরই লুকিয়েছিল তারা প্রত্যেকেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। গরম তেলে পুড়ে ঝলসে গিয়েছে প্রত্যেকে। ডাকাত সর্দার বুঝতে পারল তার উপরেও টেক্কা দেবার মতো লোক এখানে উপস্থিত। কি আর করে তখন? সে কি আর তখন সেখানে থাকতে সাহস পায়? সেই ঘোর অন্ধকারের মধ্যে বাড়ির পাঁচিল টপকে সে রাস্তায় পড়েই চোচা ছুট লাগাল। অন্ধকারের মধ্যে মর্জিনা ওই ছুটে পালাবার শব্দ শুনতে পেল। বুঝতে পারল ডাকাত সর্দার বিপদ বুঝে পালিয়েছে। মর্জিনা এবার মনের সুখে বিছানায় ফিরে শুয়ে পড়ল। ঘুম এসে তার চোখ চেপে ধরল। আকাশের চাঁদ মুখে তখন কতই না হাসি। চাঁদের চারপাশে তারারাও তখন ঝিকমিক করে উঠছে। একটু দূরে কে যেন বাঁশি বাজাচ্ছে, আর তার মধ্যেই শোনা যাচ্ছে ঘুমন্ত আলী বাবার নাসিকা গর্জন।
শেষ হয়ে গেল ৩৯ ডাকাত, পালিয়ে গেল একজন। তারপর রাতও হলো ভোর। আলীবাবার বাড়ির প্রত্যেকেই ঘুম থেকে উঠল। বাইরে এসে আলীবাবা দেখল তার সেই রাতের অতিথি, সেই সওদাগর ঘরের ভেতর কোথাও নেই, বাইরেও নেই। আলীবাবা মর্জিনাকে ডেকে বলল, মর্জিনা শোন, আমাদের রাতের সেই অতিথি, সেই সওদাগর গেল কোথায়? ও, সেই জানোয়ার জঙ্গলে চলে গিয়েছে। সেই জানোয়ার কি আর মানুষের মধ্যে থাকতে চায়? আলীবাবা চটে গিয়ে বলল, মর্জিনা, তোর মুখে এরকম খারাপ কথা কেন? অতিথির সম্বন্ধে এই সমস্ত কথা কখনো বলতে আছে? আপনি তার মুখে দিয়েছিলেন ভালো ভালো খানা, আর সে আপনার বুকে ঢুকিয়ে দিতে চেয়েছিল তার ছোড়া খানা। ওইখানে তার জ্বালাগুলো আপনাকে জানিয়ে দেবে আসল ব্যাপারখানা। সঙ্গে সঙ্গেই আলীবাবা ছুটে গেল জ্বালাগুলোর কাছে। মর্জিনাও গেল। আলীবাবা দেখল একটা জ্বালা ছাড়া আর বাকি সবকটা জ্বালার ভিতরই রয়েছে মানুষ। এক একটার চেহারা যেন ঠিক অসুরের মতো, সব কয়জনের সাথেই রয়েছে ভয়ঙ্কর ছোরা, কিন্তু ওরা তখন প্রত্যেকেই মৃত। আলীবাবার তখন চক্ষু স্থির, মন অস্থির। মর্জিনা এবার আলীবাবাকে ওই ডাকাত আর ডাকাত সর্দারের রাতের ঘটনা বলল। আরও বলল, ওই সব ডাকাতরা কিছুদিন আগে আলীবাবার বাড়ির গায়ে খড়ির দাগ কেটে চিহ্ন দিয়ে গিয়েছিল। সমস্তটা শুনে আলীবাবা বলল, মর্জিনা, তুই আমার মা। না না, আমার 14 পুরুষের মা। মর্জিনা, আমি পাগল হয়ে গেছি, আমি কিছু বলতে পারছি না, কিছু বুঝতে পারছি না। তুই আমাদের বাঁচিয়েছিস মর্জিনা। তুই আর আমার বাড়ির চাকরানি হয়ে থাকবি না, তুই থাকবি রানী হয়ে। সেই ব্যবস্থা আমি অতি শীঘ্রই করব। কথাটা শুনে মর্জিনার মনেও তখন আনন্দের ঢেউ খেলে গেল। সে বলে উঠল, কিন্তু ওই যে জ্বালাগুলোর ভেতরে ওই মরাগুলো, ওগুলোকে তো এখনই তাড়াতাড়ি করে গোপনে কবর দেওয়া দরকার। লোকে জানতে পারলে তো আমাদের আমাদের ঘোর বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা। দাঁড়া, দেখছি কি ব্যবস্থা করা যায়। আলীবাবাদের খুব বড় একটা বাগান ছিল, সেখানে অনেক গাছপালা। সেই বাগানে তখন খুব লম্বা একটা গর্ত খোঁড়া হলো। প্রত্যেক মরা ডাকাতকে সেই গর্তে ফেলা হলো, তারপরই মাটি চাপা দেওয়া হলো। পরের জীবন করতে যে মাটি, ওরাই পেল মাটি। ন্যায়ের পথই চিরকাল, সেটাই তো সত্য, সেটাই তো খাঁটি। এইসব গুনগুন করে বলতে লাগলো আলীবাবা। সমস্ত কাজ সমাধা করে আলীবাবা মর্জিনাকে নিজের মেয়ের মতো মনে করে বলল, মর্জিনা, তুমি মরণ থেকে আমাদের রক্ষা করেছ। আর তুই বলবো না, তুমি বলবো। তুমি আমার মা হয়েছ। শিগগিরই, আমি কথা দিচ্ছি, শিগগিরই একদিন তোমার জীবনেও শুভ দিন আসবে। সেদিন তুমি আমার অতি আদরের জন্য হয়ে আমার সঙ্গেই থাকবে। তুমি আমার ঘরের একটা গোলাপ ফুলের মতো হয়ে আসবে, আমি কথা দিচ্ছি। এই কথা শুনে মর্জিনার মুখে তখন মৃদু মধুর হাসি। এত বড় একটা ব্যাপার মর্জিনার বুদ্ধিতে সম্পন্ন হলো ঠিকই, কাকপক্ষীতেও টের পেল না। কিন্তু আলীবাবার মনের চিন্তা যাচ্ছে না। দস্যু সর্দার সে তো এখনো বেঁচে, তাকে শেষ করে দিতে না পারলে সে যে কিভাবে প্রতিশোধ নেবার চেষ্টা করবে তা কে জানে। দস্যুদের গুহা থেকে যে সে সম্পদ চুরি করে এনেছিল, সেটা সে নিজে আর তার বিবি ছাড়া আর তো কেউই জানত না। কাসেম তো মরেই গিয়েছিল, আর আজ অব্দি ওরাও তো কোথাও এ বিষয়ে একটা শব্দও উচ্চারণ করেনি। আর ওদিকে ডাকাত সর্দার সেই রাতে প্রচণ্ড খানাপিনা করে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে পালিয়ে গেল। কি করে আবারও আলীবাবাকে ধ্বংস করা যায়, এই চিন্তাতে সে অস্থির হয়ে ওঠে। তার জঙ্গলের সেই আস্তানায় এবার সে পৌঁছল, কিন্তু তার বারবার মনে হতে লাগলো তার চেলা সেই ডাকাতরা, তারা যেন ভূত হয়েছে। তারা কাছেই বা কোথাও ঘোরাফেরা করছে, তারা যেন তার সঙ্গেই কথা বলতে চাইছে। ডাকাত সর্দার জবর বাহাদুর ভূতের ভয়ে বারবার ভরকে যেতে লাগল। আলীবাবা তাকে সমাদর করেছে, কিন্তু সে খুঁড়তে চেয়েছিল আলীবাবার কবর। তবু কি একটা ভাব ভাব মনে জাগল। না 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 না, মোটেই জাগল না। এবার একটা জবর কুকাজ করতে চাইল। এতটাই ক্ষেপে গিয়েছিল যে জীবনের সব রং তার মন থেকে একেবারে মুছে যায়, তার কিছুই যেন ভালো লাগে না আর।
একটা বিষয়ই তার মনের ভেতর বারবার ঘুরে ফিরে আসত, যেভাবেই হোক আলীবাবাকে খতম তাকে করতেই হবে। হ্যাঁ, অন্যথায় তার সবকিছুই বৃথা। জীবন তো যাবেই, সঙ্গে যাবে পিতৃপুরুষের সঞ্চিত সমস্ত ধনসম্পদ, কারণ গুহার দরজা খোলার মন্ত্র ওই ওই আলীবাবা জানে। হ্যাঁ, আলীবাবাকে শেষ করে দিয়ে আবার একদিন নতুন করে দল বানাবে সে স্বপ্ন দেখতে শুরু করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের লোকেরা ধৈর্যের সাথে যা করেছে সেটাই আবারও করে দেখাবে, এই সংকল্পবদ্ধ হয়। এত দিন সে নিজের আড্ডা থেকে বের হয়নি, আলীবাবার কি হলো সে খবরও রাখেনি। সে ভাবল আগামীকালই আবার যাবে সেই শহরে। সে আগে ধরেছিল একরকম ছদ্মবেশ, এবার ধরল আরও একরকম ছদ্মবেশ। ওই শয়তান ওই শহরেরই একটা সরাইখানাতে আশ্রয় নিল। সে এবার সারাটা শহর ঘুরতে লাগল। আলীবাবার বাড়ির সেই ঘটনা শহরের রটনা হয়েছে কিনা তাই সে জানতে চেষ্টা করল, কিন্তু সেই ঘটনা রটে যাওয়ার কোনো প্রমাণ সে মোটেই পেল না। জবর বাহাদুর তখন সেই শহরেরই আরও একটা জায়গায় ঘর ভাড়া করল। সেই ডাকাত এখন সেটাকেই বানালো তার আড্ডা। সে এবার লোকের কাছে বলতে লাগল তার নাম খাজা হাসান। সেই শয়তান জবর বাহাদুর সেখানে খুলে ফেলল একটা দোকান। ব্যবসা হলো লোক ঠকানো। কত লোকই না সেই দোকানে আসতে লাগলো। দোকানে হরেক রকম জিনিসপত্র দেখে অনেকেরই তাক লাগে। ডাকাতের দোকানে তখন রয়েছে নানা রকমের চুড়ি, শাড়ি, নানা রকম গয়না, সোনার শিয়াল, রূপার রুমাল, হীরের ময়না, আলোয়ান, চাপকান, ঝুমঝুমি আর কত রকমের পুতুল, ফুল, মজার মজার জিনিস। খাজা হাসানের দোকানের ঠিক উল্টো দিকেই আরও একটা দোকান। সেটাই আগে ছিল কাসেমের দোকান, কিন্তু কাসেম কবরে যাবার পর আলীবাবা সেই দোকানটি দিয়েছে কাসেমেরই ছেলেকে। ডাকাত সর্দার লক্ষ্য করল ছেলেটা দোকানে বসে গান করে, বাঁশি বাজায়। তারপরই কানে এলো ও নাকি আলীবাবার ভাইয়ের ছেলে। কথা জানতে পারার পরই খাজা হাসান কাসেমের ছেলের সঙ্গে খুব বেশি করে মেলামেশা করতে লাগল। সে প্রায় রোজই তার দোকানে যেত, কাসেমের ছেলেকে মিঠাই খাওয়াতো, শোনাতো তার জীবনের বিভিন্ন অভিযানের গল্প। এইভাবেই কিছুদিন যাবার পর কাসেমের ছেলেও খাজা হাসানের দোকানে মাঝে মাঝেই আসত। তার বাবা কাসেম যে কিভাবে মারা পড়েছে সে কথাও মাঝে মাঝে খাজা হাসানকে বলতো। কথা শোনার পর সর্দার কাসেমের ছেলের প্রতি আরও একটু বেশি স্নেহ দেখানোর অভিনয় শুরু করল। সর্দার বুঝে গিয়েছিল এটাই সুযোগ নিজের কার্যসিদ্ধি করবার। এবার শুরু করল দামি দামি উপহার দেওয়া। তারপরই নিয়মিত আমন্ত্রণ জানাতে লাগলো ভোজের। এসব দেখে শুনে আলীবাবার ভাইপোরও মনে হলো এর বিনিময়ে ওই দোকানদার খাজা হাসানকেও নৈশভোজের জন্য তো আমন্ত্রণ জানানোই উচিত। তবে সে নিজের জন্য যে বাড়ি বানিয়েছিল সেই বাড়ি কাউকে আমন্ত্রণ করবার উপযুক্ত তখনও হয়ে ওঠেনি। তেমন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ওখানে না করাও সম্ভব নয়। অগত্যা সে এই ব্যাপারে তার চাচার পরামর্শ নিল। আলীবাবা তার ভাইপোকে বলল, আরে বেটা, তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? তুমি তো ঠিকই বলেছ, তোমার ওই বণিক বন্ধুকে অবশ্যই এরকম একটা ভোজে আমন্ত্রণ করা সেটাই তো ভদ্রতা। শোনো, আগামীকাল শুক্রবার, দোকানও তাড়াতাড়ি বন্ধ করতে পারবে। ওকে নিয়ে এসো বাড়িতে। নৈশভোজের যা ব্যবস্থা করতে হয় তা আমি করে রাখবো। মার্জিনাকে দায়িত্ব দেবো, ও একাই সামলে দেবে। ভোজের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ওই করবে। আবদুল্লাও আছে, তোমার কোনো ভাবনা নেই, নিশ্চিন্তে তুমি তাকে আমন্ত্রণ জানাও। পরের দিন শুক্রবার অর্ধদিবস শেষে দোকান বন্ধ করে আলীবাবার ভাইপো খাজা হাসানকে বলল, জানাব, চলুন আজ আপনাকে আমার চাচার বাড়ি দেখিয়ে আনি। আপনি আমাকে এত ভালোবাসেন শুনে উনি নিজেও আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। যদিও আলীবাবার বাড়ির দস্যু সর্দার চিনত এবং আলীবাবা তাকে আগেও দেখেছে, তবুও বেশি সময় নিল না সিদ্ধান্ত নিতে, কারণ আগের বারের ছদ্মবেশের সাথে এবারের ছদ্মবেশে আকাশ পাতাল পার্থক্য। আপাতত মনের ভাবনা চেপে রেখে উৎসাহের সঙ্গেই বলল, আরে বাহ বেটা বাহ, চলো, ভালোই হবে। একদিন ওকেও আমার দোকানে আসতে বলবো।
খানদানি জিনিস যদি কিছু খরিদ করেন তো। আসলে কোনো না কোনোভাবে আলীবাবার বাড়িতে ঢোকার একটা সুযোগ খুঁজছিল দস্যু সর্দার। তার মনে হলো এটাই তার সুযোগ এবং সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে হবে। কাসেমের ছেলে মোটেই বুঝতে পারল না তার এই পাতানো চাচা সে এক ডাকাত চাচা। হ্যাঁ, আচ্ছা চাচাই বটে। কাসেমের ছেলের সঙ্গে খাজা হোসেন তাদের বাড়িতে চলল। বাড়িতে পৌঁছেই কাসেমের ছেলে মার্জিনাকে বলল, মার্জিনা, শহরের বড় ব্যবসায়ী খাজা হোসেন আমাদের বাড়িতে আজ এখানে খাবে, কিন্তু সে নুন দেওয়া খাদ্য খায় না, এই কথাই তো আমাকে বলেছে। তাই তুমি যে সমস্ত রান্না করবে তার কোনোটাতেই যেন নুন দিও না। মার্জিনা এই কথা শুনে সে অবাক হল, মনে মনে বলতে লাগলো, যে লোক নুন মেশানো খাবার খাবে না সে কিরকম লোক হবে? সে নুন দেওয়া খাবার কেন খাবে না? মার্জিনা যেন কিছুই ঠিক করতে পারল না। যার নুন খাওয়া হবে তার গুণ গাইতে হবে, তাকে খুন করা চলবে না, তার ক্ষতি করা চলবে না, এই কথাই তো নাকি জ্ঞানী লোকেরা বলেন। তাহলে ওই খাজা হাসান সেই কি ডাকাতদের সর্দার, যে ডাকাতদের জালার ভেতর ভরে এই বাড়িতে নিয়ে এসেছিল? আর এই বাড়ির কর্তা আলীবাবার সর্বনাশ সেই করতে চেয়েছিল? ওই খাজা হাসান এই বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে আলীবাবার কি তাহলে সর্বনাশ করতে চায়? আর সেই জন্যই কি সে আলীবাবার নুন খেতে চায় না? যা হোক, কাল যখন সে খেতে আসবে তখন আমি তার দিকে ভালো করে লক্ষ্য রাখব। আমি আলীবাবার নুন খাই, তার কাছ থেকে উপকার পাই, তাই আমায় দেখতে হবে তার যেন কোনো রকম ক্ষতি না হয়। মার্জিনা সারাটা দিন ধরেই অনেক রকম খাবার রান্না করল, কিন্তু কোনো খাবারের ভেতরই নুন দিল না। সেদিনের দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা নামল, তারপর এলো আধার। ডাকাত সর্দারের মন কিন্তু অতি পেঁচালো, খুবই পাপ সেই মনে। সর্দার বাড়ির ভেতরে ঘুরে ঘুরে দেখল বাড়িখানা খুব সুন্দর করেই সাজানো হয়েছে, ময়ূর নাচছে, বাঁশি বাজছে, ফুল হাসছে, আরও কত কি। রাতে সেদিন আলীবাবা একটু দেরি করেই ফিরল। খাজা হাসানকে দেখা মাত্রই এগিয়ে এসে সালাম করে বলল, জনাব সালাম, আসুন আসুন। সালাম সালাম। খাজা হাসানও সালাম করল। কাসেমের ছেলে আর আলীবাবা দুজনে তখন খাজা হাসানকে খুব করে সাজানো একটা ঘরের ভেতর আরাম কেদারায় বসালো। একটা চাকর খাজা হাসানকে হাওয়া করতে লাগলো, আর একজন গোলাপ জল ছেটাতে লাগলো। তারপরই হলো ভোজনের আয়োজন। কত রকমের যে খাবার সেখানে হাজির, তার নাম বলতে গেলেও আমাদের ঘাম ছুটে যাবে। এবার সর্দার আলীবাবাকে বলল, জনাব, আমি যা কিছু খাই বা খাবো তার সবই বিনা নুনে রান্না হয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই জনাব, নিশ্চয়ই, আপনি তো বলেই পাঠিয়েছিলেন। এবার খাওয়া দাওয়া শুরু হলো। এতক্ষণে মার্জিনা খাজা হাসানকে ভালো করে লক্ষ্য করল, বেশ বুঝতে পারল এই খাজা হাসেনই সেই কিছুদিন আগেকার রাতের সেই তেল ব্যবসায়ী ডাকাত সর্দার। মার্জিনা মনে মনে বলল, এই খাজা হাসানি সেই কিছুদিন আগেকার রাতের সেই তেল ব্যবসায়ী ডাকাত সর্দার। হ্যাঁ, এই ডাকাত সর্দারটা আলী বাবাকে খুন করতে এসেছে, কিন্তু আমি ওকে আর্তনাদ করিয়ে ছাড়বো। ওর শয়তানি আমি ভালো করে ছাড়িয়ে দেব আজ। প্রত্যেকেরই খাওয়া দাওয়া শেষ হলে পর আলীবাবা খাজা হাসানকে বলল, তা জানাব, এখন একটু গান শুনবেন না? হ্যাঁ, গানা তো হলো, এবার গানা। গান তো চাই। খাজা হাসান হেসে হেসেই উত্তর দিল। মার্জিনা মনে মনে বলল, গানের পরে হানা, বুকে ছোড়ার হানা। আলীবাবা তখন মর্জিনাকে বলল, মার্জিনা, তুমি আমাদের এই অতিথিকে একটু গান শোনাও না। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, আমি আসছি এখনই। কথাটা বলেই মার্জিনা ভেতরে চলে গেল। তারপরই নাচের পোশাক পরল, আর তার ওপর কামিজের ভিতর লুকিয়ে নিল একখানা বড় ছোরা। এবার সে আলীবাবার চাকর আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, তুমি নাচ গানের পোশাক পরো, একটা তম্বুরা নাও বা খঞ্জনি নাও, আমি নাচবো ও গাইবো, তুমি বাজাবে। আচ্ছা,
তাই হবে, বেশ, তবেই তাই হোক। আব্দুল্লাহ পোশাক পরল, তাম্বুরা নিল। মার্জিনা আর আব্দুল্লাহ এবার এসে গেল সেই ভোজের জায়গায়। ওদের দুজনকে দেখে ডাকাত সর্দারের মনে হলো ওরা যেন কিন্নরী আর কিন্নর, বিদ্যাধরী আর বিদ্যাধর। শুরু হলো নাচ, গান আর বাজনা। মর্জিনার মুখ গান গায়, পা কত রকমের নড়ে চড়ে, কসরত করে, অর্থাৎ নাচে। তার হাতও কত রকমের ভঙ্গি করে, তার পায়ে নুপুর বাজে। আরে বাহ, ক্যা বাত ক্যা বাত! আলীবাবার দিকে চেয়ে বলে উঠল ডাকাত সর্দার। আব্দুল্লাহর তম্বুরার বাজনার বহরও কিন্তু কম নয়। তার তম্বুরা বারবারই তার হাতের চাপড় খায়, শব্দ করে তাক লাগায়। এবার নাচতে নাচতে হঠাৎই মার্জিনা তার ছোড়াটা বার করল। তারপরই সেটাকে নানা রকম ভঙ্গি করে ঘোরাতে লাগলো। ডাকাত সর্দার মনে মনে বলল, হ্যাঁ, একটু পরেই আমিও আমার ছোড়া বার করব। হ্যাঁ, এখন আলী বাবা ওই ছোড়ার ভঙ্গি দেখে ফুর্তি বোধ করছো না, কিন্তু আমার ছোড়ার ভঙ্গি তার বুকের হাড় ভেঙে দেবে। হ্যাঁ, মর্জিনাও নাচ করতে করতে ছোড়া ঘোরাতে ঘোরাতে মনে মনে বলল, ওহে ডাকাত সর্দার খাজা হাসান, হ্যাঁ, এখন তুমি আমার এই ছোড়ার ভাবভঙ্গি দেখে ফুর্তি বোধ করছো না, কিন্তু একটু পরেই তুমি আমার এই ছোড়ার আর এক রকম ভঙ্গি দেখবে, তখন তোমার ফুর্তি ফুরিয়ে যাবে। যারা কোনো মজলিসে নাচে আর গায় তারা তখন সেই মজলিসের লোকেদের কাছে বকশিস চায়। এইরকম প্রথা তো দীর্ঘদিন ধরে চালু আছেই। মর্জিনাও নাচতে নাচতে গাইতে গাইতে বকশিস চাওয়ার ভঙ্গি করে আলীবাবার সামনে একটা সোনার বাটি ধরল। সঙ্গে সঙ্গেই আলীবাবাও সেই বাটিতে একটা মোহর দিল। এবার মর্জিনা কাসেমের ছেলের সামনেও বাটি ধরল। কাসেমের ছেলেও একটা সোনার মোহর ওই বাটির মধ্যেই দিল। তারপরই মর্জিনা বাটিটা ধরল খাজা হাসানের সামনে। খাজা হাসান তখন তার জামার ভেতর থেকে তার মোহরের থলি বার করবার জন্য জামার ভিতর হাত ঢুকিয়ে দিল। আর ঠিক সেই সময় মর্জিনা তার ছোড়া চালিয়ে দিল, ঢুকিয়ে দিল খাজা হাসানের বুকের পাঁজরের ভিতর। এই হু, খাজা হাসানের মুখ থেকে আর্তনাদ উঠল, তার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটল। আলীবাবা হায় হায় করে উঠল, মার্জিনা, এ কি করলে তুমি? এ কি করলে? আমাদের অতিথিকে কেন হত্যা করলে? ও অতিথি নয়, ও দস্যু। ওর হাত থেকে আপনাকে বাঁচানোর জন্যই আমি এ কাজ করতে বাধ্য হলাম। তা না হলে আজই হয়তো ওই শয়তান আমাদের সবাইকে মেরে শেষ করে দিত। আপনি ওর পোশাক পরীক্ষা করে দেখুন, আমি নিশ্চিত ওর কাছে অস্ত্র আছে। দাঁড়ান, আমি দেখছি। মার্জিনা এবার খাজা হাসানের জামায় একটা টান মারল, তারপরই তার ভিতর থেকে ছোড়াটা বার করল। সেটা আলীবাবাকে দেখিয়ে বলল, এটার জন্য, হ্যাঁ, এটার জন্যই এটাকে খুন করলাম। এই দস্যুটা আপনাকে মারার জন্য এই ছোড়াটা ওর জামার ভেতরে লুকিয়ে রেখেছিল। এখন আপনি তা বুঝতে পারছেন তো? মালিক, ভালো করে দেখুন এ শয়তান আসলে কে। এ আসলে আপনার শত্রু। এ সেই তেল ব্যবসায় সেজে আসা সেই মানুষটা, সেই 40 ডাকাতের সর্দার। আপনাকে হত্যা করবে বলেই এই বাড়ির লবণ খেতে চাইনি। আমার সেদিনই মনে হয়েছিল। তারপর ওকে দেখেই আমি নিশ্চিত হয়ে যাই, বুঝতে পারি কিছু একটা মতলবে ও এখানে এসেছে। আলী বাবা সাহেব, আমি সেই ধনরত্নের গুহার মালিক ডাকাত সর্দার জবর বাহাদুর। আমি একদিন রাতের বেলায় তেল ব্যবসায়ী সেজে তোমাকে খুন করতে চেয়েছিলাম। আজও তোমাকে খুন করবার জন্যই এসেছিলাম, কিন্তু নিজেই খুন হয়ে গেলাম। মারতে এসে মারা পড়লাম। ডাকাত সর্দারের প্রাণ বেরিয়ে গেল। সর্দারের ছোড়া মারা থেকে আলীবাবা
আবারও বাঁচল। অবশ্য পূর্বেও সে একবার বেঁচেছে, সেইবার আর এইবার, এই দুবারই তো মার্জিনাই তাকে বাঁচিয়েছে। আলীবাবা তাই যেন আনন্দে দিশাহারা হয়ে পড়ল। সে বারবারই বলতে লাগল, মার্জিনা, তুমি আমাকে আবারও বাঁচালে, তুমি আমাকে ওই রাক্ষসের মতো মানুষটার হাত থেকে আবারও রক্ষা করলে। তুমি সুখী হও মার্জিনা, তুমি সুখী হও মার্জিনা। কিন্তু বুদ্ধিমতী মার্জিনা সে হঠাৎই বলে উঠল, আমি কি করে সুখী হব? আমি যে আপনার একজন দাসী। পরের বাড়ির কোনো দাসী কি সুখী হতে পারে? আপনিই বলুন না। তাহলে শোনো মার্জিনা, আমি তোমাকে তোমার দাসীগিরি থেকে আজ এখনই এই মুহূর্তে মুক্তি দিলাম। তুমি এখন থেকেই মুক্ত হলে মার্জিনা, হ্যাঁ, স্বাধীন হলে। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমি তোমাকে আশীর্বাদ করি। কথাটা বলতে বলতে আলীবাবা মার্জিনার মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করল। তারপর আবারও বলল, মার্জিনা, তুমি একদিন আমাদের এই বাড়ির চাকরানি হয়ে এসেছিলে, এইবার এই বাড়ির রানী হয়ে সারা জীবন এই বাড়িতেই থাকবে তুমি। হ্যাঁ, আমি সেই ব্যবস্থাই করছি। ওরে তোরা বাদ্য বাজা, তোরা। আরে কি হলো, তোরা থেমে আছিস কেন? তোরা বাদ্য বাজা। আব্দুল্লাহ তখনই তার তাম্বুরা বাজাতে শুরু করল। বাড়ির অন্য কয়েকজন চাকর বাকরও নানা রকম বাদ্য নিয়ে এসে খুব করে বাজাতে লাগল। তারপর রাত যখন অনেক হল, তখন ডাকাত সর্দারের মৃতদেহটা আবারও সেই বাড়ির বাগানের ভেতরে নিয়ে যাওয়া হল। তারপর একটা বড় গর্ত খোঁড়া হল। সেই গর্তের ভিতর মৃতদেহটা নামিয়ে ডাকাত সর্দারকে কবরস্থ করা হল। এই কাজটা করা হলো খুবই গোপনে, বাইরের কোনো লোকই তা জানতে পারল না। তারপর চলে গেল সেই রাত, এলো প্রভাত। আলীবাবা তখন মর্জিনাকে তাদের বাড়ির বউ করতে চাইল। সে তার ভাইপো কাসেমের ছেলেকে বলল, শোন বেটা, আমি তোর সাথে মার্জিনার বিয়ে দিতে চাই। কাসেমের ছেলে ওই কথাটা শুনে খুবই খুশি হল। আর তখন থেকেই শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। একটা শুভ দিনে সেই বিয়েটাও হল। গরিব মেয়ে মার্জিনা এতদিন ধরে অনেক ভালো কাজ করেছে, ভালো ভাব রেখেছে মনের ভেতর, তাই এখন থেকে তার চির সুখ আরম্ভ হল। সেই চাকরানী হলো রানী, মার্জিনা হলো সকলের মনের মতো। তারপর একদিন আলীবাবা হঠাৎই আবার গেল সেই গুহার এলাকায়। চারদিকটা ভালো করে দেখেই বুঝতে পারল অনেকদিন এখানে কারো পা পড়েনি। আলীবাবা এগিয়ে গেল সেই পাথরের গুপ্ত দরজার সামনে। তারপর উচ্চারণ করল, খোল যা সেম সেম দরওয়াজা। পাথরের দরজা পাথরে ঘর ঘর শব্দ তুলে আবারও খুলল। আলীবাবা ভেতরের অবস্থা দেখেই বুঝতে পারল ওই মন্ত্র এখন সে ছাড়া আর কেউ জানে না, কারণ শেষবারের মতো এখনো সেই বিপুল সম্পদ ভেতরে ঝিকমিক করছে। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প আরব্য রজনীর 848তম রজনীর গল্প আলীবাবা 40 চোর অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন আলীবাবার গুপ্তধন। আবারও বলি, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যেই আরও একটা নতুন আর রোমাঞ্চকর গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।